সাইফুল ভাই, সাইফুল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? অত জি। ভালো না, শরীরটাই জি ভাইয়া। একটু খারাপ। আপনার শরীরটা একটু খারাপ, গতকাল রাতে ঘুমানে তো, মানে অল্প ঘুমিয়েছি। ও আচ্ছা আচ্ছা, অসুস্থ নাকি? একটু মানে অসুস্থ না, শরীরটা একটু দুর্বল। এই ও আচ্ছা আচ্ছা। আজকে তারপর আর দেখেন, এত চেষ্টা করলাম যে আপনি 10 মিনিট আগে ঠিক আছে, সবার আগে আসবো, আইসা দেখে আপনি। আচ্ছা আচ্ছা। তো বাসায় সবাই কেমন আছে? আচ্ছা, সবাই আছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা। কেমন হচ্ছে? আমারও পরীক্ষা সামনে। এখন আমিও একটু ব্যস্ত আছি খুব বেশি। সামনে পরীক্ষা আছে, কি তারপরে এই যে বিভিন্ন পড়াশোনা। কি হয়েছে? স্টুডেন্টের পরীক্ষা চলতেছে এখন। যে স্টুডেন্ট গুলো আছে সবার পরীক্ষা চলতেছে। আমার পরীক্ষা সামনে, মানে সবকিছু মিলাই অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে। প্যারার মধ্যে আছেন নাকি? জি ভাইয়া। অনেক প্যারার বুঝি। মধ্যে আছেন? হ্যাঁ হ্যাঁ, প্যারার মধ্যে আছে, এই যে রান্না বান্নাও করতে হয়। সবকিছু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবকিছু। আপনাকে হেদায়েত না, হেদায়েত না, হেফাজত করে। আচ্ছা আচ্ছা, এই জন্য সবকিছু মিলাই অনেক, মানে অনেক অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। আমি তো ঘুমাতে, মানে আমার এমনিতে ঘুমাতে 4টা বেজে যায়। এই 4টা 3টা এরকম বেজে যায়। কি করেন কি করেন আপনি চারটা পর্যন্ত? এই যে পড়াশোনা করি, আর এই যে যে আমাদের এখানে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় বা এগুলো নিয়ে একটু রিসার্চ করি, এরকম আর কি। বিকালে কি, এগুলো করতে করতে 3টা 4টা বেজে। বিকালে কি জি। করেন? এই ধরেন বিকাল 5টা, সাড়ে 5টা, 6টা, 7টা, ইয়ে সন্ধ্যা, এই সময়টা কি করেন? তখন তো থাকি, তখন বাসায় থাকি, পড়াশোনা করি, তারপর হচ্ছে ওই যে 6টার দিকে আমার টিউশন আছে। টিউশন আচ্ছা। করাই। মানে মাগরিবের পর থেকে, মাগরিবের পর থেকে 8টা, 8টা সাড়ে 8টা পর্যন্ত টিউশন থাকে। ওখান থেকে আসার পরে আর একটু পড়াশোনা করি। এভাবেই দিন যাচ্ছে। আর রান্না বান্না করতে হয় একটু পরে। বড় বড় ভাই আছে, দুইজনে মিলে রান্না বান্না করি। স্টুডেন্ট কয়জন আপনার? স্টুডেন্ট, আমি তো আগে স্কুলে ছিলাম, এখন স্কুলটা ছেড়ে দিছি। এখন হচ্ছে, এখন এই যে টিউশন গুলো আছে আর কি। আগে তো স্কুলে পড়াইতাম। এটা কি স্কুল। স্কুল কি আপনার এই গভর্নমেন্ট স্কুল ছিল নাকি? না না না, এই বেসরকারি স্কুল আর কি। আনভিক্টিম আমি কেন আসলেন? বেসরকারি স্কুল আছে আর কি ওখানে। ওখানে পড়াইতাম। আহ, তো এখন এটা ছেড়ে দিয়েছি আর কি। ছেড়ে দিয়েছি তো হচ্ছে আমি এই যে সময় দিতে পারতেছি না সব দিকে। আর ওখানে ভাই যে সময় দিতে হয়, অনেক সময় দিতে হয় ওখানে স্কুলগুলোতে, মানে নিজের জীবন নিয়ে চিন্তা করার কোনো সুযোগ সুবিধা নাই ওখানে। শুধুমাত্র মানে স্টুডেন্ট যেগুলো আছে ওদের জীবন নিয়ে চিন্তা করবো, স্কুল নিয়ে চিন্তা করবো, এটাই। আমি বলছি সেটাই। যে, হ্যাঁ আমি বলছি যে এই সময়গুলো যদি আমি অন্য একটা কাজে লাগাই তাহলে তো আমার জন্য অনেক উপকার হবে ভবিষ্যৎ গড়ার কাজে লাগাইলে, তাই না? হ্যাঁ, নিজের এই পার্সোনাল কেরিয়ারের জন্য এই জন্য ছেড়ে দিলাম। আমি ব্যবহার কিন্তু করবেন। অনেক মানে, আমি এমনি টাকার জন্য জয়েন করিনি ওখানে। আমি আমার মেধাটুকু মানে আরেকটু যেন প্রখর হয় এই জন্য আমি মানে জয়েন করেছিলাম ওখানে। কারণ আমি ইংলিশ পড়াইতাম, যেহেতু ইংলিশে অনেক আগে থেকে একটু ইয়ে ছিল, এই জন্য আমি ক্লাস 9 10-এর ইংলিশ গুলো পড়াইতাম। ক্লাস 6 থেকে শুরু করে 9 10 পর্যন্ত ইংলিশ গুলো আমি পড়াইতাম, মানে যেন আমার ইংলিশের ইয়েটা আরো একটু ভালো হয় এই জন্য পড়াইতাম আর কি। তো এখন চিন্তা প্রকাশ করতেছি, করেছেন। হ্যাঁ এখন চিন্তা করতেছি ওখানে যে সময় দিতে হয়, আমি বলছি এই সময়গুলো যদি অন্য একটা কাজে লাগাই তাহলে আমার মানে ভবিষ্যৎটা আরো আরো বেশি ইয়ে করা যাবে। ঠিক আছে, এটাই অনেক, করেন। হ্যাঁ অনেক বেশি সময় দিতে হয় ওখানে, এই জন্য চলে আসলাম ওখান থেকে। টিউশন গুলো আছে অনেক টিউশন। অনেক বেশি সময় নাও ওইদিকে আপনার মানে আপনার হোল ডে, হোল লাইফ আপনার ওইদিকে শেষ করতে হবে। সকাল থেকে হ্যাঁ শুরু হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ওরকমই। যাবেন, পড়াবেন, আসবেন, বাসায় এসে নিজে হোমওয়ার্ক করবেন, রান্না বান্না করবেন, খাবেন, আবার পরের আর দিন ওই যে, আবার ক্লাস, ওই যে আবার খাতাগুলো একই যে জিনিস। কাটতে হয়, মানে কি পরিমাণে অনেকগুলো স্টুডেন্ট, খাতা কাটতে হয়, প্রশ্ন করতে হয় 2 মাস পর পর। 2 মাস না 1.5 মাস পরেই শুরু হয়। আমি বলছি যে এত প্যারা, এগুলো বাদ দিয়ে চলে যাই। এটাই ভালো, এগুলি বাদ দিয়ে দেন। হ্যাঁ বাদ দিয়ে দিয়েছি আমি এখন। আমি ওই যে আপনার কৃষিগণের ওই মডিউলটা দেখলাম, এই যে অ্যাডভান্স এসইও, এটা তো দেখা যেতেছে আপনার 3 মাসের কোর্স। এত লম্বা কোর্স কেন? আমরা তো এসইও তো প্রায় সবই শিখছি, এই
অল্প কিছু শেখানোর জন্য 3 মাস করাবে? ওই যে ঘুরাই ঘুরাই শিখাবে আর কি। আমি এখানে ভর্তি হবো না, আমি এখন না, আমি জানুয়ারির দিকে ওদিকে ভর্তি হতে পারি, অন্য একটা ইয়ের মধ্যে ভর্তি হবো আমি। আমি চিন্তা আমি ভাবনা করে, চিন্তা ভাবনা করে আমি যেটা ভালো লাগে আর কি আমার কাছে। আপনার সাথে তো আমার যোগাযোগ ইয়া ইয়া থাকবেই, আপনি আমার জানাইবেন। হ্যাঁ, আমিও তো আর এখন না, আমিও ভর্তি হলে মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে হবো। তো আচ্ছা আচ্ছা। কিন্তু 3 মাস অনেক লম্বা সময়, 3 মাস, হ্যাঁ 3 মাস। হ্যাঁ আপনি বেশি তো হবে, কারণ এসইও তো 1.5 মাস এখানে, হয়ে তো। এসইও তো আমাদের শুধুমাত্র বেসিক যেগুলো আছে এগুলোই তো ইয়ে আছে এখানে। কিন্তু আপনি যখন অ্যাডভান্স শিখতে যাবেন তাহলে অনেক বেশি সময় লাগবে না? আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন বা আপনি গুগল করেন এসইও শিখতে কতদিন লাগবে, ওনারা বলবে। আপনি যদি পারফেক্ট ভাবে শিখতে চান তাহলে 1 বছর, 1.5 বছর বা 2 বছর সময় লাগতে পারে, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন। 3 মাস কি, 3 মাস তো আপনাকে শুধুমাত্র ইয়ে করবে, আপনি যখন প্র্যাকটিস করবেন এগুলো সবগুলো শিখতে গেলে 1.5 থেকে 2 বছর লাগবে এগুলো। আমাদের এসিও তো অনেক ইসিও অনেক অনেক আমাদের তো অনেক লম্বা একটা জি, জিনিস। আমাদের তো ইসিও কাজ তো আর সম্পূর্ণ হয় না, আমাদের ইসিও কাজ করছে মনে হয় 7টা, এই 8-9টা ক্লাস হচ্ছে মনে হয় টোটাল। বললামই তো, 3 মাস কি, 3 মাস না। আপনি যখন এগুলো একদম অ্যাডভান্স, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পর্যন্ত যাবেন তাহলে আপনার সময় লাগতে পারে অনেক দিন। দেখি আগে, এটা আগে কন্টিনিউ করি। হ্যাঁ, এটা দিয়ে প্র্যাকটিস এটাই করি, তো, এটা তারপর শেষ যদি করি, এটা শেষ করার পরে হ্যাঁ নিজে নিজে কিছুদিন রিসার্চ করার পর তাইলে তখন আপনি যদি মনে করেন যে আমার জন্য আরেকটা কোর্স প্রয়োজন, তাহলে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আপনার ইচ্ছে মতো, যার কাছে ভালো লাগে। এই ইয়াতে ভর্তি হবো, ওই যে অ্যাডভান্স হ্যাঁ, অ্যাডভান্স ইস্যুতে ভর্তি হবো। সমস্যা নাই, যেদিকে মন চায় ভর্তি হবেন। আমিও যেদিকে ভালো লাগে, এটাই আর কি। কৃষিগণে ভর্তি হবো। আর আবার অন্য একটা ভর্তি লাভ আছে, হয় কৃষিগণে ভর্তি হবো, নাহলে মনে করেন ওই যে লুমিনিয়াস না কি একটা আছে, হ্যাঁ ওইটার মধ্যে হবো। এ, কে আছে? ওই যে লুমিনিয়াস, লিভ ইউনিভার্স। মানে আরেক মানে আরেকটা ওই যে আইটিসি, মানে ইয়ে আর কি, আপনার ওই ক্রিয়েটিভ এর মতো। হ্যাঁ, এটা আর এটা আপনার ইচ্ছা, যেদিকে ভালো হ্যাঁ, লাগে। এগুলি দেখি আগে এটা শেষ হয়ে যায়, এটা আরো ফেব্রুয়ারি মার্চের কথা, আরো 2-3 মাস যাক তারপরে। তো বাকিদের কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই কিছু? ম্যাম কি আসেনি? জি। ম্যাম কি আসেনি? ম্যাম তো ম্যাম আছে লাইনে? হ্যাঁ ম্যাম তো আছে, এই যে না আসে নাই ইশিকে এখন। দিয়ে। না না না, আসে নাই। ম্যাম হয়তো বা আমার জুম, হচ্ছে কি করে, জুমটা। টাইপিং এর সমস্যার জন্য না অ্যাসাইনমেন্টটা দিতে লেট হয়ে গেছে। এখন ম্যাম আসছে, ম্যামকে বলতে হবে। আচ্ছা, ওই যে সোনম, ইয়া সোনম আপু, ওই যে আপনার কি ওই প্রবলেমটা সলভ হয়েছে? আমি আসলে না বাইরে এসেছি ক্লাসে, আর তখন আমার হাতে ল্যাপটপটা নেই। আমি এখন ফোনে ক্লাস করছি, বাসায় গিয়ে তারপর ট্রাই করবো। আমার এটা 3-4 দিন ধরে হচ্ছে। আমি রিস্টার্ট করি, ঠিক হয় কিছু পর আবার এরকম প্রবলেম হয়। এখন রিস্টার্ট করলে ভেবেছিলাম হবে ঠিক না, হয়ে গেছে, আবার হচ্ছে। হ্যাঁ, আমি রিস্টার্ট করলে হবে না। ট্রাই করবো এখানে বাসায় গিয়ে। ভিডিও দেওয়া আছে, হ্যাঁ ভিডিওটা দেখে তারপরে আস্তে আস্তে ট্রাই করবেন, যদি হয়তো হইলো, না হলে তো আপনার হ্যাঁ, ওই দোকান আছে, হ্যাঁ আমি তো ওই দোকানে এক্সপেরিমেন্ট দেখেন। কখনো লেট করি না, যে সবসময় ঠিক মতো জমা দিই। বাট আমার এই এক্সামটা ছিল খুব, রুটিনটা খুব উল্টাপাল্টা হয়ে গেছিল। যদিও ওটার জন্য আমার কয়েকটা অ্যাসাইনমেন্ট মিস হয়ে গেছে। আমি কয়েকটা আবার করে ফেলেছি, আর কয়েকটা এখনো বাকি আছে। খালি জাস্ট এই অ্যাসাইনমেন্টটা একটু লেট হয়ে গেছে। এর আগের অ্যাসাইনমেন্ট গুলো আবার এক্সামের পরে গুলো আমি আবার টাইমলি দিয়েছি। এখন আমি এটা নিয়ে অনেক টেনশন আছে, কি করবো। এক্সামটা আপনি সাবমিট করছেন না? আসসালামু সামনে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। সালাম আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আপনারা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। তারপরে কি খবর?
ম্যাম, আমি একটা কথা বলতে চাই। আমার অ্যাসাইনমেন্ট কিছু সমস্যা হয়েছে, ল্যাপটপে কিছু প্রবলেম থাকার কারণে এটা জমা দিতে একটু লেট হয়ে গেছে। কোনটা? সালাম তাই স্যার। আচ্ছা, এই মানে যে কোন আপনি, অ্যাসাইনমেন্টটা, ওই যে লাস্টে যেটা আমাদের ছিল জিএমবি লিস্টিং এরটা? জি জি। আর সমস্যা নাই, দিয়ে রাখেন আম- কমেন্টে। আচ্ছা, তাহলে আমি কমেন্টে দিয়ে কমেন্টে দিয়ে রেখেছি। রাখেন, যাদেরগুলো লেট হবে কমেন্টে দিয়ে রাখবেন। তারপর এটা হচ্ছে আমাদের ফাইনাল নাম্বারিং এর সময় আবার এগুলো আমি দেখে দেখে অ্যাড করে দেবো, সমস্যা নেই। বাট যেগুলো থ্যাংক আমাদের ইউ ম্যাম। নাম্বার দেওয়া হয়ে গেছে, লাইক হচ্ছে আমাদের এক্সাম হয়েছে আমাদের কোন ক্লাসে, এর আগের গুলো বাদে এগুলো কাউন্ট করা হবে না। ওর পর থেকে এক্সাম হয়েছিল যে ক্লাসে। এক্সাম হইলো মিস 34। না, আপনার ফার্স্ট ফার্স্ট মিড টার্ম যেটা ছিল আমাদের। ফার্স্ট মিটার মনে নেই। হ্যাঁ, ফার্স্ট মিড টার্মের আগের গুলা না, জাস্ট খালি ফার্স্ট মিড টার্মের পর থেকে যেগুলো মিসিং আছে আমি নাম্বার অ্যাড করে দেবো। হুম। ওকে ম্যাম। আচ্ছা, আর আপনাদের ওই সবাই তো এক্সাম দিয়েছেন মনে হয়, আমি দেখতেছিলাম যারা মোটামুটি রেগুলার। আমি দেখি না এখনো, আমি দেখে নাম্বার দিয়ে দিব আগামী ক্লাসের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এটা না তো, আমি দেখে দেব 8 জন। আচ্ছা, এখন জিএমবি লিস্টিং এ কি কারো কোনো প্রবলেম হয়েছে? না মনে ম্যাম। হয় নাই। ভেরিফাই করেছেন সবাই? আপনাদের তো স্ক্রিনশট গুলো জি দেখে ম্যাম। ভেরিফাই করা নাই সবার গুলা। আমি মানে করি নাই ম্যাম। ভেরিফাই করে ফেলবেন। হ্যাঁ ম্যাম, একটু হচ্ছে কোশ্চেন ছিল যে এটা কি আইডি কার্ডে যেটা আছে ওটা দিয়ে ভেরিফাইড করতে হবে, নাকি যে কোনো একটা লোকেশন যেখানে থাকি আমি বর্তমানে সেটা দিলে হবে? হ্যাঁ, বর্তমান লোকেশন দিলেও হবে। এনআইডি লোকেশন দিতে হবে এমন না। আপনার ও, এনআইডি তে যে কোনো লোকেশন থাকতে পারে, বাট আপনার বিজনেসটা অন্য জায়গায় আছে, হ্যাঁ, ম্যাচ এজন্য আমি করবে না। হ্যালো ভেরিফাই ম্যাম। করি নাই। আমি যেখানে আছি এখানেরটা দিয়েই করবো, অসুবিধা হবে। সমস্যা নেই, করা যাবে। আচ্ছা। হ্যাঁ ভাই বলেন। ম্যাম, এখানে আমার এই যে লোকাল এসইও যে অ্যাসাইনমেন্ট, ওখানে মিসিং দেখাচ্ছে যে। মিসিং মানে? মিসিং তো হওয়ার কথা না, আপনি ইন টাইমে জমা দিয়েছেন না? লোকাল এসে নাম্বার দিয়ে দিয়েছি তো। হ্যাঁ, আমি তো হুম না, এখানে মিসিং কেন দেখাচ্ছে যে আমার হুম হুম মিসিং দেখাচ্ছে, তার মানে আপনি টাইম মতো মনে হয় আপনার সাবমিট হয় নাই। হ্যাঁ, এটা না, এই যে দেখেন ফাইল নাই কোনো কেন ম্যাম? আমি তো আমি তাহলে তো ওই দিনই দিয়ে তাহলে দিলাম। হয়তো বা যে লিঙ্কটা দেন নাই, দেখেন দেখাচ্ছে না তো। আর একটু রিফ্রেশ দেই পেজটা, দেখি আর না একটু ম্যাম, চেক। আমি তো মানে যে দিন অ্যাসাইনমেন্ট দিয়েছেন আমি ওই দিনই দিয়ে দিছি এটা, অ্যাসাইনমেন্টটা আচ্ছা, কোনো কিন্তু। কিছু অবশ্য রং হয়েছে, না হলে এরকম দেখানোর কথা না। এই যে লোকাল এসিও 5 জনকে মার্ক দেওয়া হয়েছে, 5 জন হচ্ছে জমা দিয়েছেন। এই যে এই 5 জন, এন্ড হচ্ছে এখানে আপনার কোন নামটা পাঁচ যেন, জিনিস? আপনার এই যে নামগুলা, এই যে এই এই যে, এবং আপনার এখানে আমার নাম দেখেন শুনিস? ফাইল নাই, দেখেন এখানে। হ্যাঁ। আচ্ছা, এটা কি সময় আছে? না, এটা সময় তো চলে গেছে, কমেন্টে দিয়ে রাখেন, এগুলো আমি লাস্টে অ্যাড করব, লাস্ট ক্লাসের সময়। না মানে না, লেভেল টুর যখন মার্কিংটা আমি হবে। ওই দিনই দিয়ে দিচ্ছিলাম। এখন আমি তো অ্যাসাইনমেন্ট খুব তাড়াতাড়ি করে ফেলি কোনোটা। অবশ্যই কোনো একটা ঝামেলা হয়েছে ভাইয়া, দেখেন কোনো ফাইলেই নাই আপনার। ফাইলটা তো থাকবে অন্তত, কোনো ফাইলই দেখাচ্ছে না এখানে আমাকে। এটা ম্যাম জিএমবি লিস্টিংটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা আমি ওই যে আপনাকে যখন ইনবক্সে দিয়েছিলাম আমি ওই দিনই সাবমিট করে দিয়েছি এটা, কিন্তু আচ্ছা, কোনো কারণে সমস্যা না, হয়তো বা আজকে কমেন্টে দিয়ে দেন। উম, আমি উম, আজকে এগুলো নাম্বার দিয়ে দিতে হবে, যাদের ডিউ গুলো আছে আজকে দিয়ে দেবো, কারণ নাম্বারটা আবার তো সেখান থেকে ওনারা যদি এগুলা যদি আবার গড় নাম্বার নেয়, হ্যাঁ মানে আপনাদের নাম্বারিংটা একটু অন্যভাবে হচ্ছে, তো আমি নিজেও কনফিউজড যে আসলে কোথা থেকে সেকেন্ড কোন নাম্বারটা ধরবে। তো সেকেন্ড মিড টার্ম কি আমরা 16 জন দিলাম? সেকেন্ড মিড টার্ম। 8 জন দিয়েছেন। এই যে এখানে একটা আছে পিক্সেলের, এখানে একটা কমেন্ট আছে, এগুলো দেখে আমি নাম্বার আজকে দিয়ে দিব। দিয়ে রাখেন, যাদের গুলো মিসিং আছে দিয়ে রাখেন, আজকে নাম্বার দিয়ে দিব। ওকে, তাহলে আমাদের কোনো কোশ্চেন নাই আমাদের পাস্ট ক্লাস থেকে কারো? মেল চিম্পে। কোশ্চেন নাই। আচ্ছা, মেল চিম্পে অ্যাকাউন্ট খুলেছেন? হ্যাঁ মিস। আচ্ছা, তাহলে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েশনে কোনো ঝামেলা নেই, তাই তো? না। ওকে, তো এখন আমাদের তাহলে টপিকে চলে যায়, যেহেতু তেমন প্রবলেম বা কোশ্চেন নেই। তো এখানে কিছু প্র্যাকটিস বলা আছে আপনার ইমেল মার্কেটিং এর, যে লাইক আপনাকে যখন একটা ইমেল মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি আপনি বিল্ড করবেন,
আপনাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, কোন কোন বিষয় মাথায় রেখে আপনি মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা সাজাবেন। লাইক প্রথমে আছে বিল্ড ইমোশনাল রিলেশনশিপ। ইমোশনাল রিলেশনশিপ বিল্ড করতে হবে যে কোনো মার্কেটিং ক্যাটাগরিতে। লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, আমাদের যখন পেজে আমরা ক্রিয়েট করলাম, পেজে কন্টেন্ট দিচ্ছি, সোশ্যাল মিডিয়া অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট দেওয়া শুরু করলাম, তখন কি বলেছিলাম যে আমাদের প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপে কি আমরা আমাদের প্রোডাক্ট দেখানো বা আমাদের প্রমোশন, ডিরেক্ট প্রমোশন শুরু করব? না, অবশ্যই। প্রথম প্রথম হলো যে অ্যাওয়ারনেস, মানে মানে হ্যাঁ, ওই ওই কানেক্ট হওয়া পিপল অন্যদের সাথে। অ্যাওয়ারনেস বা বিল্ড করতে হবে, মানে আমাদের বিজনেস সম্পর্কে জানাবো, প্লাস বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্ট শেয়ারিং এর মাধ্যমে বিভিন্ন আপনার অডিয়েন্সকে বিভিন্নভাবে হেল্প করার মাধ্যমে আপনি একটা রিলেশনশিপ বিল্ড করবেন। লাইক হচ্ছে আমরা গতদিন কোন কার মেল দেখতেছিলাম, গ্রামারলি নাকি কার জানি, না গ্রামারলি না এসিএম রাশিয়ার জানি একটা মেল দেখছিলাম না প্রমোশনাল। লাইক মনে করেন এই যে গ্রামারলির একটা মেল সাপোজ, হ্যাঁ এই যে মেলটা মনে করেন যে আমি এখানে আসলাম, আসার পরে প্রথমে দেখেন সে 50% অফার আমাকে সে দিচ্ছে। হ্যাঁ, সে কিন্তু ডিরেক্ট আমাকে প্রথম যখন সে আমাকে মেলটা পাঠিয়েছে, আমি দেখিয়েছিলাম যে আমাদের অনেকগুলা কয়েকদিন পর পরই মেল পাঠাচ্ছে। প্রথম মেলে কিন্তু সে আমাকে অফার করবে না, যে তাদের যে মানে অফার গুলো আছে সেগুলো সে কিন্তু আমাকে শুরুতে কিন্তু এগুলো অফার করা শুরু করবে না। প্রথমে সে আমাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করার ট্রাই করবে, কিভাবে এটা ইউজ করতে পারি, কিভাবে এই গ্রামারলি ইউজ করে আমার কন্টেন্টের ওখানে হচ্ছে ওদের আরো অনেক ফিচার্স আছে, কিন্তু অনলি গ্রামার ফিক্স করে বা প্লাগারিজম চেক করে এটা না, আরো ওদের আরো অনেক অসংখ্য ফিচার আছে, ওদের রাইটার আছে, ওদের রাইটার দিয়ে কন্টেন্ট লিখে দেয় ওরা। তো এরকম অনেক টিপস শেয়ার করলো। বা হচ্ছে এখানে এসিএম রাশের আসে নাই, এসিএম রাশ উবার সাজেস্ট এগুলো আসে। ওরা কি করবে, ওদের অসংখ্য ব্লগ পেজ আছে, উবার সাজেস্টেড এসিএম ড্যাশের অনেক ব্লগ পেজ আছে, যেখানে ওদের হচ্ছে ওরা ওদের ব্লগ রিলেটেড বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকে। ওদের ব্লগ রিলেটেড বিভিন্ন ধরনের টিপস শেয়ার করছে, এসইও টিপস শেয়ার করছে, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর আইডিয়া শেয়ার করছে, ওগুলোকে বিভিন্ন ব্লগ পেজে আপনাকে নিয়ে যাচ্ছে। মানে সে তার ওয়েবসাইটটাকে চেনালো, সাথে তার ওয়েবসাইটে যে আপনার জন্য বিভিন্ন ধরনের আপনার নলেজেবল ইনফরমেশন আছে ব্লগে, সেগুলো আপনাকে জানালো, আপনি জানতে পারলেন। প্লাস পাশাপাশি কি করলেন, তার ওয়েবসাইটে যে আরো বিভিন্ন ফিচার আছে সেগুলো সম্পর্কে আপনি এক্সপ্লোর করে আসলেন। তাহলে দেখেন সে ডিরেক্ট কিন্তু তাদের যে প্যাকেজগুলা, আমরা যে প্যাকেজগুলা পারচেস করি এসএম রাশ, উবার সাজেস্টেড বা গ্রামারলি, ডিরেক্ট কিন্তু প্রথম মেসেজে সে কিন্তু আমাকে ওগুলো অফার করবে না। সে জাস্ট বিভিন্ন ধরনের ব্লগ শেয়ার করবে, বিভিন্ন ধরনের ওয়েবিনার তাদের হয় সেগুলোতে অ্যাটেন্ড করানোর চেষ্টা করবে। ওইগুলার মেইল আসবে যে তুমি মার্কেটিং এর ফ্রি গাইডলাইন পাবা এই ওয়েবিনারে জয়েন হলে। তখন দেখা যায় যে ওগুলোর থ্রুতে কি হওয়া যায়, যে ওদের সাথে কানেক্ট হওয়া যায়, ওদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হওয়া যায়, বাট আমি তখনও কিন্তু ইনভলভ হই নাই তাদের কোনো প্ল্যান বা প্রোগ্রামের সাথে। এবং যখন তাদের প্রতি আমার একটা ভালো একটা রিলেশনশিপ বিল্ড হয়ে যাবে, যা তাদের প্রতি যখন আমার ট্রাস্ট বেড়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে সে আমাকে বিভিন্ন ধরনের তাদের ব্ল্যাক ফ্রাইডে অফার, নিউ ইয়ার সেল অফার, এগুলো অফারগুলো পাঠাবে। এই অফারের মাধ্যমে আমাদেরকে এই ডিসকাউন্টে তারা এই প্যাকেজগুলো অফার করতে পারে। তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ডিরেক্ট প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করব না, আমরা তাদের সাথে একটা ইমোশনাল রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে মেলটাকে বলা হচ্ছে কেমন হবে, এটা কিপ ইট শর্ট, অবশ্যই সংক্ষিপ্ত থাকবে। খুব ডিটেলে মেলে লেখা হয় না সাধারণত, মেলগুলা খুব শর্ট হয়ে থাকে। লাইক হচ্ছে এখানে কোনটা কোনটা ওপেন করলাম, আচ্ছা নেম চিপের এটা স্পন্সর্ড এর, আচ্ছা দেখেন খুব ছোট্ট এতটুকুই, বিল্ড ইওর ওয়েবসাইট টুডে, আপনার ওয়েবসাইট তৈরি করুন, এর জন্য বলতেছে যে ভিজিট সাইটে ভিজিট করুন, এতটুকুই। এত পড়ার সময় আছে কার বলেন? এই যে এত এত মেইল আসছে, যদি হিউজ ডিটেল লেখা থাকে এত আমি পড়বো? দেখেন সে একটা আচ্ছা এটা একটা হচ্ছে মেক ভিডিও বেটার 25, আচ্ছা তাদের একটা অফার দিয়েছে ডিজাইন ডিজাইন ছাড়া। তারপরে হচ্ছে এই যে গ্রামারলি যে মেলগুলো দিচ্ছে তাদের 50% অফার, একটা ইমেজ তৈরি করেছে, দেখেন এই টেক্সট গুলো সে আলাদাভাবে দিয়ে দিয়েছে কি, উম আলাদাভাবে দেয়া, এটা ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করছে এই জায়গাটাতে। এটা তো মিস ক্যানভা থেকে নিছে না? এটা ক্যানভা থেকে ডিজাইন করে দিতে পারবেন, লাগে একটা ইমেজের মধ্যে আপনি এরকম টেক্সট টেক্সট দিয়ে
কি করে দিলেন, এটার মধ্যে আপনার ইনফরমেশন দিয়ে দিন, খুবই শর্ট হবে। তারপর দেখেন কুইলবোর্ডের এটা আসছে, এই যে ছবিটা, এটা কোথায় ডিজাইন করছে, তাদের ডিজাইনিং টুল যেটা আছে, তারা যে ডিজাইনিং টুল নিয়ে কাজ করে, সেই ডিজাইনিং টুলে এটা ডিজাইন করে, সেভ ইমেজ, ডিজাইন করে বলতেছে যে সেভিংস অ্যান্ড ইন সুন, মানে ওদের কুইলবটে একটা অফার চলতেছে। এখন এটা বলতেছে যে এই অফারটা খুব দ্রুত শেষ হবে, এই জন্য আপগ্রেড করতে বলতেছে, মানে ওদের প্রোটা নিতে বলতেছে। এবং এই যে এখানে বলতেছে 40% অফার প্রাইস, হ্যাঁ, অ্যানুয়াল প্রিমিয়াম প্ল্যানে। হ্যাঁ, এবং ইন্ড হবে যে 2 ডিসেম্বর, মানে যতটুকু ইনফরমেশন না হলেই না, যতটুকু ইনফরমেশন না হলেই না, ততটুকু জাস্ট খালি। দেন আপনারা কি করবেন, এই প্রমোশনসে এসে আপনাদের যতগুলা মেল আসছে বিভিন্ন জায়গা থেকে, এগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখবেন যে আপনারা যেখানে যেখানে সাইন আপ হয়েছিলেন সেসব জায়গা থেকে আপনাদের মেল আসছে, এগুলো একটু আপনারা সবগুলো ওপেন করে করে দেখবেন। দেখেন গ্রামারলি থেকে আমার মেল বেশি আসছে। হ্যাঁ, গ্রামারলি থেকে আমার মেল বেশি আসছে, যেমন এই যে আরেকটা আসছে এখানে, ওদের লোগোটা সব জায়গায় রাখে, এটা ওদের কমন একটা ডিজাইন। তারপর এখানে একটা ইমেজ দিয়েছে, একটা বাটন দিয়েছে, টেক্সট দিয়েছে, তাই না, তারপরে আপগ্রেড নাও বাটন। তারপরে এখানে আবার আরো ডিটেলে আরো ছবির মাধ্যমে সেগুলো বুঝিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে সবগুলো মিলে ওপেন করে করে দেখবেন কোনটা ফিচার কেমন। দেখলে অনেকটা আইডিয়া পাওয়া যায় যে আসলে টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে এই টেমপ্লেটটা আমাদের ডিজাইন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যত বেশি মেল দেখবেন, যত ক্যাটাগরি অফ মেল দেখবেন, তত আপনার এই টেমপ্লেট ডিজাইনের আইডিয়াটা বাড়বে। তো এটা আমরা মূলত ট্রাই করব শর্ট করার জন্য। শর্ট করতে গেলে এখানে যে কন্টেন্টগুলো ইনক্লুড করবেন, এই কন্টেন্ট কি আপনার ক্লায়েন্ট জেনারেট করে দিবে আপনাকে? এটা জেনারেট করে দিবে না, আপনাকে জাস্ট তাকে আপনাকে বলবে তাদের গোলটা কি, কি উদ্দেশ্যে মেলটা পাঠাবে, বা মেলের বিষয়বস্তু কি, এই জিনিসগুলো সে হয়তো আপনার 2-4 লাইনে এক্সপ্লেন করলো, 2-4 লাইনে এক্সপ্লেন করলো, দেন তার উপর বেস করে আপনাকে এই কন্টেন্ট রেডি করতে হবে, হ্যাঁ, শর্ট কন্টেন্ট। এখানে আপনি কি বাটন দেবেন সেটা ক্লায়েন্ট বলবে যে এখানে আমরা আমাদের এটা প্রো প্ল্যানের জন্য আপগ্রেড করাতে চাই। ঠিক আছে, তারপরে গ্রামারলি প্রিমিয়াম নামে একটা বাটন রাখছে। ঠিক আছে, এই জিনিসগুলো সে বলবে। দেখেন সবার বাটন কিন্তু সেম না। আরেকটাতে যদি যাই, লাইক হচ্ছে এটা, তো হবে না, ডুয়েল লিঙ্গতে যে লাভ নেই। এসিএম রাশের কোথায় নাই তেমন দেখছি না। উবার সাজেস্ট, এসিএম রাশের তো আমার অনেক আসে মেলে, ওরা কি আমার বেশি পাঠাচ্ছে না নাকি? এসিএম টিম, এসিএম টিমে কি বলতেছে এটা? আহ, এখানে একটা ছবি দিয়েছে, 3 বিগেস্ট মিস্টেক্স বিজনেস মেক অন ইনস্টাগ্রাম। আচ্ছা দেখেন, যে বিজনেসেস ইনস্টাগ্রামে যে যে মিস্টেক করে সেটা নিয়ে একটা কি করছে, ওরা একটা ব্লগ পোস্ট দিয়েছে। ঠিক আছে, তারপরে এখানে আপনার হচ্ছে একটা ব্যাকলিং করেছে। তারপরে ওদের ডিজাইনের মধ্যে কি একটা ক্যালেন্ডার টাইপ অ্যাড করেছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো দেখে বুঝবেন। এবং কি বাটন দিয়েছে তারা, তাদের এই যে ট্রাই ফর ফ্রি, এই যে বাটনটা কি হবে, মানে কল টু অ্যাকশন বাটন, এগুলো আপনাদের ক্লায়েন্ট বলবে যে আমার অ্যাকশনটা হচ্ছে আমার এখানে নিয়ে যাওয়া লিঙ্কের মাধ্যমে, এটা বলে দিবেন। এবং এই যে এখানে যে টেক্সটগুলো জেনারেট হয়েছে, এগুলো আমাদেরকে ওরা টপিক বলে দিলে তার উপর বেস করে জেনারেট করতে হবে এই যে টেক্সটগুলো, এই যে টেক্সটগুলো এবং ডিজাইনগুলো আলাদাভাবে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তারপরে বলতেছে কিপ ইওর কল টু অ্যাকশন, ওই যে বাটন যেগুলো বললাম কল টু অ্যাকশন, যেমন এক একজন এক এক ধরনের অ্যাকশন নিচ্ছে, সে বলতেছে ট্রাই ফর ফ্রি, আপনাকে ফ্রিতে ব্যবহার করতে বলতেছে। ওদের যে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল একটা আসছে মনে হয় এসিএম রাশের, দেখি নাই, দেখবো না, বলতেছে যে ফ্রিতে তুমি এটা ট্রাই করো, ওপেন করে রাখলাম পরে দেখবো। তো বলতেছে ফ্রিতে ট্রাই করতে বলতেছে। আবার অন্যদিকে গ্রামারলি কি বললো, উইলবার্ট বলতেছে আজকেই মানে অলমোস্ট শেষের দিকে চলে আসছি, তুমি কিনে নাও এখনই, তাই না? তাহলে এই যে কি অফার করবেন সেটা তো আপনিই জানেন। তো এই যে আমাকে এসিএম রাশ ফ্রিতে ওদের এই টুলটা ব্যবহার করতে বললো, আমাকে টুলটা ব্যবহার করার জন্য এটা আমার ট্রাই করতে বললো। তো এটা এটা কি করতেছে, এটা হচ্ছে আমার সাথে তার কি একটা কানেকশন বিল্ড হবে, ইমোশনাল কানেকশন বিল্ড হবে। এবং তাদের এটা প্রমোটও হয়ে গেল, তাদের যে এই ফিচারটা আনছে তারা এসিএম রাশি, এই ফিচারটা ছিল না, এই ফিচারটা আসছে, এটা প্রমোটও করা হলো। প্লাস আমি, আমার কাছে এটা অনেক হেল্পফুল মনে হলে তখন আমার কি ভালো লাগবে যে না, ওরা মেইলের মাধ্যমে এত একটা হেল্পফুল জিনিস আমাকে শেয়ার করেছে এবং ফ্রিতে এটা আমাকে এক্সপ্লোর করতে দিচ্ছে। এনে কার্ড অ্যাড করলে এটা এক্সপ্লোর করা যাবে, বাট এটা মেনলি প্রো ভার্সনের কিছু। ঠিক আছে, এটা তো তারপরে মিস আপনার ওই যে ডক ফেলে করা, তাই না? হুম, কোনটা? এই যে এটা তো, এই যে এই মেলটা তো আপনার ডক ফেলে করা।
না, এটা তো ওয়েবসাইটে, এটা তো আমাকে লিঙ্কে ক্লিক করে ওই যে গুগল বাটনের ডক লিঙ্কে ক্লিক ফাইলে করে আমাকে তার মানে ওয়েবসাইটে নিয়ে আসছে। লিঙ্কটা বুঝিনি, কি বললেন বুঝিনি ভাই। হ্যাঁ, এটা এটা এখানে ওরা তো ওয়েবসাইটের ইউআরএল দিবে, মানে ডক ফাইল কোথা থেকে আসবে? লাগে এখানে আমার আছে ফুল বোটে আপগ্রেড করতে বলতেছে। ওই কন্টেকশনে ক্লিক করার পরে এখানে আসে। হ্যাঁ, আপগ্রেডে ক্লিক করার পরে কুইলবটের ওয়েবসাইটে দেখেন আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে, কারণ কুইলবটের ওয়েবসাইটে যেখানে এটা এক্সপায়ার হয়ে গেছে, মানে এটা অফারটা শেষ, মানে পুরোনো মেলে চলে গেছে তো, অনেক পুরোনো মেলে চলে গেছে। এটাতে ওদের যে অফারটা ছিল 30%, তো এখানে আপগ্রেডে গেলে ওই ওদের ওয়েবসাইটে নিয়ে যাবো, ওয়েবসাইট থেকে আমরা 30% অফারে আমরা পারচেস করতে পারবো। দ্যাটস ইট। তাহলে এই যে কলটা। রিডিরেকশন ইজ 304, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 304 দিয়ে এটা আপনার কথা বেজে আসছে ভাই, আমি বুঝতে পারছি না। আপনার রিডিরেক্ট হয়। 304 যেটা আছে, আচ্ছা, এটা 404। ওইটা যদি রিডিরেকশন আচ্ছা ঠিক আছে, ইরর আমার মনে থাকে। হয় নেট নেটের সমস্যা। হ্যাঁ, একটু নেটের সমস্যা আছে। ওইটা হচ্ছে অন্য জিনিস, যদি আমাদের এরর থাকে তাহলে 301 রিডিরেক্ট করব। বাট এখানে তো কোনো এরর নাই, এটাতে কোনো 301 রিডিরেকশন করা হয় নাই। এখানে কি করা হয়েছে, একটা বাটনের পিছনে লিংক ইনসার্ট করা হয়েছে, যেটা আপনারা আপনাদের ওয়েবসাইটে করেছেন না ইনসার্ট, আপনাদের ওয়েবসাইট গুলো ছিল না? আমি আপনাদের ওয়েবসাইটে বিভিন্ন বিভিন্ন বাটন আছে না, লাইক হোম পেজে একটা বাটন আছে। লিঙ্কের মতো। আচ্ছা, আমি বলি, আপনার কথা তো বোঝা যাচ্ছে না, আমি এটা একটু এক্সপ্লেন করে দেই, ভিডিও দেখে পরে বুঝতে পারবেন। লাইক আমাদের যখন ওয়েবসাইটটা আমি লোডিং নিচ্ছে, অনেক লোডিং নিচ্ছে, এই যে এখানে একটা বাটন আছে ভিউ আওয়ার পোর্টফোলিও, এই বাটনে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাওয়ার কথা আমাকে বলেন, এই বাটনে ক্লিক করলে? পোর্টফোলিও পেজ। অবশ্যই, আমার পোর্টফোলিও পেজে নিয়ে যাবে। অবশ্যই আমার পোর্টফোলিও পেজে নিয়ে যাবে। সো সেখানে পোর্টফোলিও পেজ আমার কোনটা আমি তো এখনো জানি না। লাইক এই যে এটা পোর্টফোলিও পেজ, তাই না? তখন এই যে পোর্টফোলিও পেজ, এই লিঙ্কটা আমি কপি করে, পোর্টফোলিও পেজের লিঙ্কটা কপি করে কি করতে হবে আমাকে? এখানে ইনসার্ট করে দিতে হবে। এখানে কোনো রিডিরেক্ট করাবো না আমি, রিডিরেক্ট 301 রিডিরেকশন দিব না, জাস্ট লিঙ্কটা এখানে ইনসার্ট করে দেবো। এটা আমি দেখাবো, আমরা প্র্যাকটিক্যালি করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর মূলত হচ্ছে আমাদের যদি এরর আসে, 301 ডিরেকশন টাইপের এরর গুলা থাকে, তখন আমরা হচ্ছে রিডিরেক্ট করে দিব। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড মিডিয়া। মিডিয়া ফাইল তো অবশ্যই গুরুত্বপূর্ণ, ইমেজ অথবা ভিডিও ফাইল অ্যাড করতে হবে। কেননা দেখেন, প্রত্যেকটা মেলেই কিন্তু আছে কোনো না কোনো ছবি, ভিডিও বা অ্যানিমেশন, কিছু না কিছু আছেই, তাই না? কেন আছে এগুলা, কিভাবে আছে বলেন তো? কিভাবে আছে দেখেন, প্রত্যেকটা মেলে আছে, কিছু না কিছু আছে। কেন ইউজ করে? মিডিয়া ফাইল না থাকলে কি হয়? মিডিয়া, অ্যাট্রাক্ট করার জন্য ইউজ করে। আকর্ষণ তারপর বাড়ে হ্যাঁ, আর কি। আকর্ষণ বাড়ে, রাইট। এখন সুন্দর লাগে দেখতে। দেখেন, এটা হচ্ছে বলতেছে মেক ফ্লায়ার ইন আ ফ্ল্যাশ। হ্যাঁ, মানে আপনি মুহূর্তের মধ্যে কি করতে পারবেন, বিভিন্ন ধরনের ফ্লায়ার বানিয়ে ফেলতে পারবেন। তারপর এটা কোথায়? অ্যাডোবি এক্সপ্রেস নামে একটা টুলস আছে সেখানে, এবং কাস্টমাইজ করতে পারবেন আপনার ফ্লায়ার খুবই দ্রুত। কেমন হয় ফ্লায়ার গুলার দেখতে, মানে আপনার টেমপ্লেট গুলো আর কি দিয়ে রাখছে এরকম। তারপরে হচ্ছে বলতেছে এক্সপ্লোর টেমপ্লেটস, এখানে কিন্তু বলতেছে না যে ভিজিট আওয়ার সাইট বা পারচেজ ইট, এরকম বলতেছে না, বলতেছে এক্সপ্লোর করো আমাদের টেমপ্লেট গুলো। এটা বাটন দিয়েছে কল টু অ্যাকশন এক্সপ্লোর। তারপরে দেখেন এই যে টেমপ্লেট দ্বারা এই যে এরকম দারুণ দারুণ ইউনিক ডিজাইন করা যাবে। তো এগুলো আমি কিছুটা আইডিয়া পেলাম যে আসলে এরা কি টাইপের বিষয় নিয়ে কাজ করছে, কেমন তাদের মানে প্যাটার্ন গুলা টেমপ্লেটে ক্যানভার মতনই বোঝাই যাচ্ছে। ক্যানভার বিকল্প, হ্যাঁ, ক্যানভার বিকল্প একটা টুল, অলমোস্ট সব ক্যানভার মতনই ফিচার্স আছে এখানে, যা দেখতেছি ওই যে ওদের ড্যাশবোর্ডে প্রিভিউ দেখা যাচ্ছে। তো এখন ওয়েবসাইটে যখন ব্লগ পড়তে যাই আমরা, 2000, 2500, 1000, 1500 ওয়ার্ডসের ব্লগ গুলো যখন অনলি টেক্সট আকারে থাকে, তখন পড়তে আমাদের তেমন একটা মানে কি বলে যে আসলে আহ, আগ্রহ হয় না। মানে ইন্টারেস্টে মনে হয় যে জাগে না। হিউজ টেক্সট পড়তেছি আমরা, যে অসংখ্য টেক্সট পড়া লাগবে, তখন বোরিং ফিল করি আমরা পড়তে গেলে। বাট যখন ছবি থাকে, শর্ট শর্ট প্যারাগ্রাফ থাকে, তখন মনে হয় যেন অল্প পড়তেছি, এবং ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে যখন আই ক্যাচে বিভিন্ন ছবি আসে, বিভিন্ন ক্লিপ, একটা ভিডিও প্লে হলো, ভিডিওটা দেখলাম 2 মিনিট। ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও আপনি যদি একটা অনলি ক্যাপশন লিখে দেন একটা পোস্টে, সেটা কতটা আপনার এনগেজমেন্ট আসবে, এবং তার বিনিময়ে আপনার যদি একটা ইউনিক একটা ভিডিও দিয়ে আপনার ক্যাপশনটা শেয়ার করেন,
তখন আপনার এনগেজমেন্ট আরো কয়েক গুণ বেশি বেড়ে যাবে। অনেক গুণ, কয়েক গুণ বলতে অনেক গুণ, মিনিমাম হচ্ছে 10 থেকে 20 গুণ বেশি আপনি এনগেজমেন্ট পাবেন একটা ভিডিও বা ইমেজ কন্টেন্ট শেয়ার করলে। তো সেক্ষেত্রে মিডিয়া ফাইলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এই মিডিয়া ফাইল কোথায় পাবেন? ক্লায়েন্ট প্রোভাইড করবে না, এগুলো আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। টেমপ্লেটের সাথে ম্যাচ করে যেটা যে মিডিয়া ফাইল হয় সেটা আপনাকে কি করতে হবে? রেডি করতে হবে। দেন মেক ইট মোবাইল ফ্রেন্ডলি, অবশ্যই অল ডিভাইস ফ্রেন্ডলি হতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে কি করেছিলাম? ওয়েবসাইটকে আমরা দেখেছিলাম যে অল ডিভাইস ফ্রেন্ডলি কিনা। হ্যাঁ, দেখছিলাম। শুধু আর আপনার ডেস্কটপ থেকে যে মানুষজন ব্রাউজ করবে বা ভিজিট করবে এরকম কিন্তু বিষয়টা না। বিষয়টা কিন্তু এরকম না, মানুষজন হচ্ছে মোবাইল, ট্যাবলেট, বিভিন্ন ডিভাইস থেকে ব্রাউজ করবে। সেক্ষেত্রে আমার এখানে এটা আমি ওপেন করলে এটা যেভাবে দেখাচ্ছে আমার ডেস্কটপে, মানে ঠিকঠাকই আমি এখানে ইয়ে আছে। হ্যাঁ, লাইক এখানে হচ্ছে ঠিকঠাকই আমি দেখতে পাচ্ছি। এটা অন্য মেলে যায়, এটাতে স্ট্যাটিস্টিক্স দিবে। অ্যাডোবি এক্সপ্রেসের এই যে আরেকটা, লাইক এখানে দেখেন আমার এখানে কিন্তু প্রিভিউটা ঠিকঠাক আছে, কোনো ঝামেলা আছে? নাই। এন্ড মোবাইল থেকেও কি এরকম ঠিকঠাক আছে কিনা, নাই কোনো অংশ কাটা পড়েছে বা কোনো টেক্সট এলোমেলো আকারে আছে, এটা আপনি তখন ইয়া থেকে চেক করে নিতে পারবেন। মোবাইল থেকে যেমন দেখায় সেটা আমরা হচ্ছে ওই যে ড্যাশবোর্ড থেকে চেক করে নিতে পারবো ডিভাইস ফ্রেন্ডলি আছে কিনা। তো এই বিষয়গুলো মাথায় রাখবো। এখন ইমেল মার্কেটিং এ কিছু ম্যাট্রিক্স আর কেপিআই, মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, মানে আপনি যখন একটা মেল রান করলেন, রান করার পরে অবশ্যই এটা একটা ক্যাম্পেইন, হ্যাঁ একটা ক্যাম্পেইন রান হবে। এই ক্যাম্পেইনটা রান হওয়ার পরে আপনার ইনসাইটে বা অ্যানালাইটিকে আপনি কিছু তথ্য পাবেন। সে তথ্যর উপর ভিত্তি করে আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটর রে আমরা কি করি, এই পারফরমেন্স ইন্ডিকেটর গুলো আমরা মেজার করি, করে হচ্ছে আমার ওভারঅল পারফরমেন্সটার আসলে আমরা একটা মেজার করতে পারি যে ওভারঅল পারফরমেন্স কেমন হয়েছে। ওভারঅল পারফরমেন্সটা মেজার করতে হয় এই ইন্ডিকেটর গুলোর মাধ্যমে। প্রথমে তো হচ্ছে ওপেন রেট। এই ওপেন রেটে আপনি কি দেখবেন যে কত পার্সেন্ট অফ রিসিপিয়েন্ট কি করছে, ওপেন করছে আপনার মেল। এবং যত বেশি মানে হায়ার রেটস ইন্ডিকেটস স্ট্রং সাবজেক্ট লাইন অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট। আচ্ছা, তো আহ, এটা বলতে কি বোঝাচ্ছে আমি বলি। আহ, এই যে মেলগুলো আমার এখানে আছে, এই যে মেলগুলো এখানে আছে, এখানে কয়েকটা মেল আমি ওপেন করেছি দেখেন। হ্যাঁ, এই যে ওপেন যত মানুষ করলো আপনার এই মেলটা তো আরো অনেকের কাছে গেছে, কুইলবটের বা অ্যাডোবি এক্সপ্রেসের এই মেলটা অনেকের কাছে গেছে, কতজন ওপেন করেছে সেটার একটা মেজারমেন্ট আপনাকে করতে হবে। এবং এখানে বেঞ্চমার্ক করা হয়েছে, মানে আমরা হচ্ছে বেঞ্চমার্ক হিসেবে বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার কত পার্সেন্টকে আপনি মোটামুটি ভালো রেট হিসেবে ধরতে পারেন। 15 to 25% হলে এনাফ। এবং এখানে আহ, আপনার ওপেন রেটটা বাড়ানোর জন্য আপনার কোন দিকে আপনাকে বেশি জোর দিতে হবে? স্ট্রং সাবজেক্ট লাইন্স অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট। রিলেভেন্ট বলতে অবশ্যই রিলেভেন্টই হবে আমার কন্টেন্ট গুলো, এখানে যেগুলো আসছে আমার সাথে রিলেভেন্ট, আমি যেসব বিষয়গুলো নিয়ে কাজ করি ওই টাইপেরই আসছে, এর বাইরে তেমন কিছু আসে না। এবং স্ট্রং সাবজেক্ট লাইন কেন বলা হয়েছে দেখেন, এখানে টেক 30% অফ প্রিমিয়াম ইজ অন আস, এটা ওদের সাবজেক্ট। এই 30% দেখে তো আমি এটা ওপেন করব। এবং হাউ টু উইন অ্যাট ওয়ার্ক, হ্যাঁ কিভাবে উইন করব, এখানে গ্রামারলিতে মানে গ্রামারলি টুলস ব্যবহার করে আমরা কিভাবে উইন হব আমাদের কাজে, সেটা নিয়ে একটা টিপস আছে মেবি। তখন আমি এই সাবজেক্ট লাইনটা বা টাইটেলটা তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এগুলো দেখে মানুষজনের ওপেন রেট বাড়ে কমে। ওপেন রেটটা নির্ভর করে এই সাবজেক্ট লাইনের উপরে অনেকটাই, ঠিক আছে? লাইক এটা ইবে থেকে আসছে আমি জানি, বাট এই সাবজেক্ট লাইনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার উপর বেস করে আমি এটা ওপেন করব, ঠিক আছে? তারপরে ক্লিক থ্রু রেট মানে সিটিআর। সিটিআর এ কি করা হয়? ট্র্যাক করা হয় ক্লিক অন লিঙ্কস। এখানে যে লিঙ্কগুলা থাকে, আহ ইমেলে যে লিঙ্কগুলা দেওয়া হয়, লাইক ওখানে অনেকগুলা ব্যাকলিঙ্ক করা আছে, অসংখ্য ব্যাকলিঙ্ক থাকে অনেক মেল, আমি তো অনেকগুলা মেল ওপেন করলাম আপনারা দেখেছেন। এবং সেখানে শোয়িং এনগেজমেন্ট উইথ দ্য কন্টেন্ট। আচ্ছা, এই যে আমি লিঙ্কগুলাতে ক্লিক করলাম তার মানে হচ্ছে আপনার আমি ওদের কন্টেন্টে এনগেজ হলাম। লাইক আপনার যখন ফেসবুকে একটা অ্যাড আসে আপনার সামনে, ফেসবুকে অ্যাড আসে, আপনি একটা কি করেন, হয় কমেন্ট করেন বা ওদের মোর ডিটেলস এর জন্য একটা লিঙ্ক দিয়ে রাখছেন, আপনি ওই লিঙ্কটাতে বাটনটাতে ক্লিক করে সেই লিঙ্কে যান, ওয়েবসাইটে নিয়ে যায় হয়তো বা আপনাকে।
তো এই যে লিঙ্কে আপনি ক্লিক করলেন, তার মানে হচ্ছে তাদের কন্টেন্টে আপনি এনগেজ হয়েছেন। এই এনগেজমেন্ট রেটটাকে বলা হচ্ছে ক্লিক থ্রু রেট। হ্যাঁ, আপনার এটা বেঞ্চমার্ক হচ্ছে 2 to 5%। ঠিক আছে। দেন কনভার্সন রেট মানে পার্সেন্টেজ অফ ইউজার হু টেক্স দ্য ডিজায়ার অ্যাকশন। লাইক ওই যে লিঙ্কে ক্লিক করে আমি তাদের ওয়েবসাইটে গিয়েছি, গিয়ে আমি ঘুরে ঘুরে চলে আসছি, সেটা হচ্ছে ক্লিক থ্রু রেটে থাকলো। বাট তখন এটা কনভার্সন রেটে তখনই কনভার্ট হবে যখন আমি হচ্ছে একটা পারচেস করব বা একটা অ্যাকশন মেক করব। লাইক মনে করেন যে আমরা কনভার্সন রেট মানে কিন্তু কনভার্সন বলতে কিন্তু ওয়েবসাইটের সকল অ্যাক্টিভিটি বোঝায়। লাইক আমি এসিএম রাশি আসছি, এসে যতগুলা পেজে যাব, যা যা অ্যাকশন নিব সবগুলো কিন্তু আমার কনভার্সন এক একটা। বাট এখানে হচ্ছে আপনার কনভার্সনটা বলতে অনলি অ্যাকশনকে বোঝাচ্ছে। লাইক এখানে আমার এই মেলটা যেটা ওপেন করেছিলাম অ্যাডোবি এক্সপ্রেসে, এখানে এক্সপ্লোর টেমপ্লেট, যখন আমি এটাতে ক্লিক করব এবং এই যে টেমপ্লেট গুলো এক্সপ্লোর করতে বলতেছে, এক্সপ্লোর করার পরে আমি এখানে কি করব, একটা অ্যাকশন মেক করব যে এখানে ক্রিয়েট ইউর লোগো নাও, লোগো সাইন আপ করব, লোগোটা ক্রিয়েট করব। দেন আমি একটা প্ল্যান নিলাম, অথবা তুই আমাকে এই যে এখানে যে সাইন আপ করলাম, এখানে ওদের হচ্ছে অ্যাকশনটাই সাইন আপ করানো। এখানে ওদের অ্যাকশনটাই, ওকে, তো দেখেন এদের হচ্ছে গোলটা হচ্ছে এখানে আমাকে সাইন আপ করানো। তারপরে ওই যে গ্রামারলি আসছিল, তারা বলতেছিল কই 30%, না কুইলবট, কুইলবট হচ্ছে 30% প্রিমিয়ামে অফ। যখন এই যে আপগ্রেড নাও এই বাটনে ক্লিক করলাম, ভালো কথা, এখন 30%-এ এই যে আপগ্রেডে ক্লিক করে তার ওয়েবসাইটে আমি আসলাম। এটা এখন আপাতত মেয়াদ নাই, এটা দেখাচ্ছে। আমি আরেকটা যদি দেখি, অফারে কিছু নাই এখানে। এই যে গ্রামারলি 50% অফার, এটা আছে কিনা এটাও মনে হয় নাই। আপগ্রেড টু প্রিমিয়াম, যখন আমি এটাতে ক্লিক করব আপগ্রেড টু প্রিমিয়ামে, তখন আমি যে ওদের ওয়েবসাইটে আসলাম, এসে দেখলাম যে প্রিমিয়ামে আপগ্রেড করতে বলতেছে 50% অফার দিবে। তখন আমি এখানে ক্লিক করে কি করতে পারি, এখানে আমি ক্লিক করে কি করতে পারি, দেখলাম না প্রাইস এটা আমার চলবে না, ক্লিক করি নাই সাপোজ, প্রাইস দেখে চলে গেলাম, এটা হচ্ছে আমার একটা সিটিআর হলো। আর এটা কনভার্সন হবে তখন যখন এই যে সুইচ করে আমি চলে যাব এই অফারে, বা সুইচ করে মান্থলি অফারে যখন আমি চলে যাব, তখন ওইটা হবে হচ্ছে আপনার কনভার্সন রেটে। তখন এটা কাউন্ট করা হবে যে কতজন মানুষ কনভার্সন রেট কত, কত পার্সেন্টেজ অফ পিপুল কনভার্সন করেছে, মানে একটা অ্যাকশন মেক করেছে। ঠিক আছে। তারপরে বাউন্স রেট, বাউন্স রেট বলতে আমরা জানি তাই না, একটা খারাপ রেট, কোনো ভালো রেট না তাই না, একটা নেগেটিভ রেট। তো এই ইমেলের ক্ষেত্রেও বাউন্স হয়। শুধু ওয়েবসাইটে যে বাউন্স রেট থাকে তা না, ইমেলও অনেক বাউন্স ইমেল হয়। যেমন এটা হচ্ছে আনডেলিভারেবল টু ইনবক্সেস, যে মেলগুলা ডেলিভারি হইতে পারে না, ইনবক্সে আসেই নাই, সেগুলাকে, সেই যে মেলগুলা যায় নাই, যেগুলো ওপেন করে না, এগুলা বাউন্স যাবে না, মানুষের মেইলে যাই নাই, ওটাও তখন বাউন্স রেট তৈরি হয়। এই কারণে আমাদের একুরেট ইমেল কালেক্ট করা লাগবে। কোনো ইমেলে যেন কোনো আমাদের লাইক হচ্ছে কোনো লাইক অনুমানের উপর কোনো ইমেল আমরা ইউজ করতে পারি না। অবশ্যই আমাদের অডিয়েন্সদের বা ভ্যালিড ইমেল গুলোই দিতে হয়, না হলে কি হয়, এই বাউন্স রেটটা বেড়ে যায়, এবং এটা 2%-এর নিচে রাখার চেষ্টা করতে হবে আমাদেরকে। ঠিক আছে। তারপর আনসাবস্ক্রাইব রেট, আনসাবস্ক্রাইবার কোনটা, এখানে বলতেছে মেজার ইউজার অপশনিং আউট আইডিয়ালি বিলো 0.5%-এর নিচে রাখতে বলতেছে। আচ্ছা, আনসাবস্ক্রাইবটা মনে হয় মিসলেড যে আমি প্রথমে সাবস্ক্রাইব করা আছে, এটা আমার এখন ভালো লাগতেছে না, এটা আমি ভালো আনসাবস্ক্রাইব লাগছে না বলতে লাইক আমি করি। গ্রামারলি নিয়ে কাজ করতেছি, গ্রামারলি আমার আছে, বাট গ্রামারলি অনেক বেশি আমাকে মেল দিয়ে জ্বালাচ্ছে। যে ওদের প্রত্যেক দিন দুটো মেল, 3 দিন পর পর বা 2 দিন পর পর প্রত্যেক দিন দুটো করে মেল দিচ্ছে। হ্যাঁ, মানে 3 ডেজ পর পর সে দুটো করে মেল দিচ্ছে একদিনে। তো সে অতিরিক্ত মেল দিচ্ছে, এখান থেকে আনসাবস্ক্রাইব করলে কি হবে, ওর যে আমি প্যাকেজটা ইউজ করতেছি, গ্রামারলি যে আমি প্ল্যানটা ইউজ করছি, সেটা আনসাবস্ক্রাইব হয়ে যাবে না। লাইক ওর যে প্ল্যানটা আমার প্রো প্ল্যান নেওয়া আছে, প্রো প্ল্যান আনসাবস্ক্রাইব বা ক্যান্সেল হয়ে যাবে তা না, আনসাবস্ক্রাইব করলাম, এখন এখানে তার মেলগুলো আর আমার এখানে আসবে না। এই যে জাস্ট খালি সিম্পলি এখানে ক্লিক করে আনসাবস্ক্রাইব করলে তার এখান থেকে এই প্রমোশনাল মেলগুলো আমার আসবে না। বাট আমার যে আপডেট দেওয়ার মেলগুলো আছে, আমার যখন বিলিং টাইম হবে বা এই সব মেলগুলো আসবে, বাট প্রমোশনাল মেলগুলো আসবে না। তো এটা তো মোটেও তো ভালো না তাই না, ওই ওয়েবসাইটের জন্য ভালো, ওই কোম্পানির জন্য ভালো, আমি যে আনসাবস্ক্রাইব করলাম।
এটা ওই কোম্পানির জন্য মোটেও ভালো না। এবং এই আনসাবস্ক্রাইব রেটটা আমরা 0.5%-এর নিচে আছে কিনা, এগুলো তো সব আপনি যখন হচ্ছে অনেক বড় আকারে অনেক অনেক ক্যাম্পেইন রান হয়, দেখা যায় যে 2 মাস 3 মাস 6 মাসের ডেটা এগুলো মেজারমেন্ট করা হয় যে আসলে তাদের রেজাল্ট বা পারফরমেন্স গুলা কেমন যাচ্ছে, পারফরমেন্স কেমন যাচ্ছে, ভালোর দিকে না খারাপের দিকে আছে, এগুলো আসলে মেজার করতে হয়। লিস্ট গ্রোথ রেট, আচ্ছা লিস্ট মানে এখানে কিসের লিস্ট বোঝাচ্ছে জানেন? এটা হচ্ছে ওই যে ইমেলের লিস্টটা থাকবে না আমাদের, যে যাদের কাছে মেলগুলা পাঠাবো তাদের লিস্ট বলতেছে, এটার গ্রোথ রেট। এটার গ্রোথ রেট মানে তো এখানে যেটা বলা হচ্ছে যে আপনার এখানে ইন্ডিকেট দা ইনক্রিজ ইন সাবস্ক্রাইবার্স ওভার দা টাইম, মানে আমাদের যে লিস্টে লাইক 10 জন মানুষ সাবস্ক্রাইব করছে, আমাদের ওয়েবসাইটে 10 জন মানুষ সাবস্ক্রাইব করেছে, এখন মানে ডে বাই ডে এই সাবস্ক্রাইবারের সংখ্যা কত মানে অবশ্যই বাড়ে, তাই না? এবং সাবস্ক্রাইব তো মানুষজন একদিক দিয়ে করে, আবার অনেকে আছে আমাদের মেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আনসাবস্ক্রাইবও করে দিতেছে। তো এই সাবস্ক্রিপশন যারা করলো ভার্সেস আপনার আনসাবস্ক্রাইব যতজন করলো, মানে সাইন আপ ভার্সেস হচ্ছে বা সাবস্ক্রিপশন ভার্সেস আনসাবস্ক্রাইব, বা হচ্ছে সাইন আপ ভার্সেস হচ্ছে আনসাবস্ক্রাইব, এইটার রেশিওটা। তো এটা অবশ্যই যত হচ্ছে আপনার মানে সাইন আপের পরিমাণ বেশি থাকবে আর আনসাবস্ক্রাইবের পরিমাণ যত কম থাকবে, ততই তো আমাদের ওয়েবসাইটের আমরা আশা করি যে আমরা রাইট প্ল্যানে আগাচ্ছি। কারণ যেহেতু মানুষজন জয়েন হচ্ছে এবং আনসাবস্ক্রাইব করছে না আমাদের কন্টেন্টে, তাহলে এটা একটা ভালো লক্ষণ। ওকে, তারপর হচ্ছে স্প্যাম কমপ্লেন্ট রেট, এখানে মেজার করা হয় ইমেল যেগুলো মার্ক করা হয় অ্যাজ স্প্যাম হিসেবে, এটা খুব খারাপ। এটা আপনার ওয়েবসাইটের জন্য খুব ব্যাড প্র্যাকটিস, আপনার মেল ক্যাম্পেইনের ক্ষেত্রে। এটা হওয়া উচিত 0.1%-এর নিচে, মানে এখানে মেল আসছে, এখানে কিন্তু মেল মার্ক করা যায় বিভিন্ন ভাবে, লাইক ওপেন করার পরে মনে হয় না স্প্যামে যাবে অনেক সময়। অনেক সময় অনেক মেল কোথায় চলে আসে, স্প্যামে চলে আসে। স্প্যামের গুলো আপনি এখানে কিন্তু এই যে দেখেন গ্রামারলি নীল প্যাটেলের অনেক মেল স্প্যামে আসছে। স্প্যামে আসলে এটা যদি আপনি মার্ক করে দেন স্প্যাম হিসেবে, এই যে এটা এখন মার্ক করা যাবে নট স্প্যাম হিসেবে। আবার ইনবক্স থেকে তো করা যায়, কই অপশনটা দেখাচ্ছে না কেন? মার্ক এজ স্প্যাম, স্প্যামে দিলে ওই মেলগুলো আসবে, আপনার আনসাবস্ক্রাইব হবে না, কিন্তু কি হবে, কই দেখেন তো, স্প্যাম অপশনটা আমি দেখতে পাচ্ছি না কেন? আনসাবস্ক্রাইব হবে না, ওদের মেল আসবে বাট এটা স্প্যাম ফোল্ডারে যে জমবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্প্যাম, আমরা অনেক সময় করে দেই না, স্প্যাম অংশটা কোথায় পাওয়া যায়? মানে সব একটা ইয়ার মতো, ওই যে রিসাইকেল বিনের মতো, যে হ্যাঁ, আমরা ডিলিট করে দিলাম, এটা যা রিসাইকেল বিনে জমা হলো। হ্যাঁ, এটা স্প্যাম ফোল্ডারে থাকবে কিন্তু আনসাবস্ক্রাইব হবে না। যাই হোক, আমার করা হয় না তো, আমি দেখতেছি না তো চোখে। হ্যাঁ স্প্যাম, স্প্যাম থেকে তো আবার তো আনা যাবে, তাই না? হ্যাঁ স্প্যাম থেকে যখন আবার স্প্যামে চলে যাবে, আপনি যে না তাকে স্প্যামে রাখতে যাচ্ছেন না, এটা আপনার জন্য ভ্যালুয়েবল, তখন এখানে ক্লিক করে এই যে গ্রামারলি আনসাবস্ক্রাইব করছি জন্য এখানে এখন এখানে আসতেছে। ঠিক আছে, এটা এখন এখানে আসতেছে নাকি, এন্ড নট স্প্যাম, নট স্প্যাম দিলেন এখন ইনবক্সে চলে যাবে সে। ঠিক আছে, তো এখন মূল বিষয় হচ্ছে যে আহ, আপনার কন্টেন্ট যদি ইউনিক হয়, আপনার যদি অডিয়েন্সের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড করতে পারেন, তখন মানুষজন কেন স্প্যামে ফেলবে? আপনার মেল পড়বে, সেখান থেকে তাদের উপকার হবে, তাদের আপনার মার্কেটিং হচ্ছে, এবং অবশ্যই ওই টুলটা বা ওই সার্ভিসটা বা ওই প্রোডাক্টটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সে ওই প্রোডাক্টের হচ্ছে একজন পটেনশিয়াল কাস্টমার হতে পারে, দ্যাটস ওয়াই তাকে তো আপনি পাঠাচ্ছেন, তাই না? তো সেক্ষেত্রে এরকম করা হয় না ইউজুয়ালি, যদি আমরা ইলিগেল কোনো অ্যাকশনে না যাই। তারপরে ফরওয়ার্ডিং অ্যান্ড শেয়ারিং রেট, এটা একটা হচ্ছে পজিটিভ সাইন, যে আমার মেলটা ফরওয়ার্ড হচ্ছে বা শেয়ার হচ্ছে। আমরা ফরওয়ার্ড করি না, এখানে যে ফরওয়ার্ড করে করা যায় তো মেল, এখান থেকে আমরা কি করে দিই যে লাইক এই মেলটা এখানে একটা অফার আসছে, সো এটা আমি হচ্ছে ফরওয়ার্ড করে আমারই পরিচিত আরেকজনকে আমি পাঠিয়ে দিচ্ছি যে হ্যাঁ দেখো তুমি এটা নিয়ে পারচেস করতে পারো। তাহলে যখন আমি এটা ফরওয়ার্ড করব, অবশ্যই এটা ভ্যালু আছে, যখন এই কন্টেন্টটার ভ্যালু থাকে, ভ্যালু বাড়ে, তখন আমরা কি করি, এটা ফরওয়ার্ড করে থাকি। তো এটা এখানে বলতেছে যে তোমার
ওই যে এখানে হচ্ছে রিসিপেন্টরা কি করতেছে, মানে আপনি যাদের কাছে পাঠিয়েছেন, আপনার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল হয়, তারা কি করে থাকে, ফরওয়ার্ড আর শেয়ার করে থাকে, এবং এটা বোঝায় যে আপনার কন্টেন্টটা আসলে ভ্যালুয়েবল। তারপর এনগেজমেন্ট ওভার দ্য টাইম টাইম এখানে ট্র্যাক করতে হয় যে কোন সময়, মানে এনগেজমেন্ট রেটটা আর কি, কোন সময় ভালো ছিল, মানে রিসিপেন্টসরা পোস্টে মোস্টলি এনগেজ হয়েছে, সেই টাইমটা এখানে ট্র্যাক করা হয়, এবং সেই টাইমটাতে তখন কি করা হয়, রেগুলার বেজে মেল পাঠানো হয়। দেন হচ্ছে রেট অন ইনভেস্টমেন্ট, অ্যাক্সেস রেভিনিউ জেনারেটেড। আচ্ছা, এটা আপাতত দরকার নাই, এটা হচ্ছে রেট অন ইনভেস্টমেন্ট আমাদের একটা ক্যালকুলেশন আছে, এটা প্রথম দ্বিতীয় ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম, আমাদের ম্যাট্রিক্সে ছিল যে এটা আসলে টোটাল একটা প্রোডাক্টের পিছনে লাইক হচ্ছে কি পরিমাণ খরচ করলাম, তার বিনিময়ে আমাদের কত রিটার্ন আসলো, লাইক হচ্ছে এসিএম রাশ পিডিএফ রিপোর্ট না, আমি অন্য আরেকটাতে যাই। আচ্ছা, এটা ইনবক্সে চলে আসছে না, প্রমোশন। আচ্ছা, এই যে গ্রামারলি হচ্ছে তারা 50% একটা অফার দিয়েছে, এই মেলটা রান করতে তাদের একটা খরচ হয়েছে, তাদের যে মার্কেটার করে দিয়েছে কাজটা তাকে পে করতে হয়েছে। তারপরে এখানে যাদেরকে পাঠাচ্ছে তাদের ডেটা কালেকশনে তাকে একটা খরচ করতে হয়েছে, সব খরচ মিলিয়ে তার বিনিময়ে তার কি পরিমাণ তার প্রোডাক্ট টুল সেল করে কত লাভ থাকলো সেটা ক্যালকুলেশন করা, লাস্টে এটা করতে হয়। তো এই ম্যাট্রিক্স গুলো আর ইউজুয়ালি দেখা হয়, এবং ইমপ্রুভ করার জন্য এখানে একটা নোট দেওয়া আছে, টু ইমপ্রুভ দিস কেপিআই, এই কেপিআই গুলো ইমপ্রুভ করার জন্য, মানে কি, পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমাদের এই পারফরমেন্সের ইন্ডিকেটর গুলো যা যা আছে, এগুলোর পারফরমেন্স ভালো রাখার জন্য বা আপনার ন্যাচারাল রেশিওতে রাখার জন্য আমরা কি করব, বিভিন্ন এবি টেস্টিং করতে পারি, লাইক হচ্ছে একটা প্রোডাক্টের মেল আমরা বিভিন্ন ভাবে পাঠাতে পারি। হ্যাঁ, লাইক ওই যে 50% যে ডিসকাউন্টটা চলতেছে গ্রামারলিতে, সেটাই ডিফারেন্ট অডিয়েন্সের কাছে ডিফারেন্ট ভার্সনে আমরা পাঠাবো, মানে বিভিন্ন ভাবে টেস্ট করব। তারপরে সেগমেন্ট ইওর অডিয়েন্সেস, অডিয়েন্সকে আমরা বিভিন্ন সেগমেন্টে সাজাবো, অডিয়েন্সের বিহেভিয়ার, এইজ, এগুলো যদি আপনার কাছে বিভিন্ন ডেটা থাকে, যদি এই তথ্যগুলো থাকে, তাদের এইজ কেমন বা কে কোন প্রফেশনে আছে সেগুলো আপনি জানেন, সে সেগমেন্ট ওয়াইজ আলাদা আলাদা সেগমেন্ট সাজিয়ে কি করবেন, সেই অডিয়েন্স ওয়াইজ আপনি আলাদা আলাদা কন্টেন্ট ডিজাইন করে পাঠাবেন। লাইক হচ্ছে মনে করেন 18 to 25 এইজের অডিয়েন্সের কিন্তু চিন্তা ভাবনা একরকম, তাদের পছন্দ একরকম, দেন 25+ তাদের চিন্তা ভাবনা আরেকটু ডিফারেন্ট হয়ে গেল। তো সেখানে 25 to 35 ওদেরকে আমি এক ধরনের কন্টেন্ট বা এই 50% অফারটাই তাদেরকে আমি একভাবে প্রমোট করব, এবং তাদের প্রয়োজনটাই হবে একরকম। অ্যান্ড হচ্ছে যাদের হচ্ছে এজ হচ্ছে 18 to 25 তাদের সাথে গ্রামারলির প্রয়োজন বা সম্পর্ক হবে ডিফারেন্ট। তো সবার সাথে গ্রামারলির সম্পর্ক বা রিলেশন সেম হবে না। তো এভাবে অডিয়েন্স আমরা আলাদা আলাদা সেগমেন্ট তৈরি করে নিতে পারি। দেন হচ্ছে পার্সোনালাইজ কন্টেন্ট, কন্টেন্টকে আমরা বিভিন্নভাবে মডিফাই করে করে পাঠাবো, লাইক এটাতে আমি দেখলাম যে কেমন রেসপন্স পায়, দেন এটা এটা তুলনায় আরেকটা আমরা এবি টেস্টিং এ আরেক আরেক ধরনের কন্টেন্ট শেয়ার করেছিলাম 50% অফারে, দেখতেছি ওইটাতে আমাদের এনগেজমেন্ট ভালো বা পারফরমেন্স ভালো আসছে, তখন ওই ধরনের কন্টেন্টের উপর আবার আমরা জোর দেবো বেশি। এভাবে কি করতে হয়, আমাদের কন্টেন্ট কি করতে পারি, আমরা পার্সোনালাইজ করতে পারি, মডিফাই করতে পারি, আরো আপগ্রেড করার চেষ্টা করতে পারি, তাই না? এন্ড হচ্ছে রেগুলারলি ক্লিন করব আমার লিস্ট ফর অপটিমাল রেজাল্ট। আচ্ছা, লিস্ট বলতে ইমেল লিস্ট, এটা রেগুলারলি আমাকে ক্লিন রাখতে হবে, মানে যে মেলগুলো হচ্ছে আপনার বাউন্স হয়ে গেল, যে মেলগুলো, তারপরে যে মেলগুলো আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো এইভাবে দেখে দেখে বেছে বেছে আমরা ক্লিন রাখবো আমাদের লিস্টগুলা। হ্যাঁ, এবং হচ্ছে যে মেল লাইক হচ্ছে ওপেন রেট একবারে মানে ওপেন মানে রেজাল্ট আসছে না যে মেল থেকে, লাইক 100টা পাঠানোর পর থেকে তার কাছ থেকে কোনো ওপেন রেট বা ওপেন করে না আমাদের মেল, লাইক ওই ধরনের মেলগুলোকে আস্তে আস্তে আমরা কি করব, ক্লিন করে ফেলবো। ওকে। আচ্ছা, তাহলে এখন মোটামুটি আমরা ইন্ডিকেটর গুলা বুঝলাম। এখন আমাদের প্রথম স্টেপ ছিল ক্লায়েন্টদের ডেটাবেস বিল্ড করা। ডেটাবেসে বলেছি মাস্ট বি আপনাকে কি রাখতে হবে, আপনার মেইল অ্যাড্রেসটা থাকতে হবে সেই অডিয়েন্সের, সেই রিসিপেন্টের মেইল অ্যাড্রেসটা অন্তত আপনার থাকবে, আর কিছু থাকুক বা না থাকুক। এখন এগুলো কালেক্ট করার অনেকগুলা মেথড আছে। হ্যাঁ, এই যে বিল্ডিং অ্যান্ড ম্যানেজিং ইমেল লিস্ট, কিভাবে বিল্ড করবেন ইমেল লিস্ট এবং ম্যানেজ করবেন,
সেগুলো নিয়ে এখানে তথ্য দেওয়া আছে। প্রথমত ওয়েবসাইট সাইন আপ ফর্ম, অনেক ওয়েবসাইটে সাইন আপ ফর্ম দেওয়া থাকে। এই সাইন আপ ফর্মে আপনাকে বললে আপনি যে সাইন আপ করবেন কোনো গোল ছাড়া, সাইন আপ করতে বললে কি আপনি যে সাইন আপ করে ফেলবেন দৌড় মেরে? লাইক আমি একটু আগে যে একটা ওয়েবসাইট ওপেন করলাম, এটার নাম হচ্ছে আহ, কি অ্যাডোবি, অ্যাডোবির সাথে কি জানি একটা ছিল, শুধু অ্যাডোবি মনে করেন। এই অ্যাডোবিতে আপনি আসলেন, এসেই কি আপনি ধুম করে সাইন আপ করবেন এখানে আপনি কোনো উদ্দেশ্য ছাড়া? এখানে ক্যানভার মতনই কাজ করা যায়। তো সে কাজ বা ডিজাইন করতে গেলে আপনাকেই দেখেন ক্রিয়েট ইওর লোগো, আপনি ক্রিয়েট ইওর লোগোতে গেলেন, আপনাকে লোগো ক্রিয়েট করতে দেয় কিনা দেখেন, দিলে তো দেখেন এখানে হচ্ছে না, দিবে না। আমাকে কি করতে হবে এখানে? সাইন আপ করতে হবে প্রথমে। এখানে সাইন ইন আছে, এখান থেকে যে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। এখানে যদি আমি সাইন আপ না করি, হ্যাঁ এখানে যদি আমি সাইন আপ না করি তাহলে কি করবেন আমাকে সে? তার এই টুলগুলা বা তার ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন না। ক্যানভাতে যদি আপনি কোনো ডিজাইন করতে চান, আপনি কি সাইন আপ ছাড়া কি আপনি ডিজাইন করতে পারেন? অবশ্যই পারেন না, আপনাকে কিন্তু সাইন আপ করে দেন হচ্ছে সেখানে কাজ করতে হয়। তো এইটা একটা মেথড যে আপনি কোনো কিছু অফার করছেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তার বিনিময়ে আপনি সাইন আপ করে নিচ্ছেন। সাইন আপ যে মেলের মাধ্যমে করছেন, সেই মেলটা তাদের ডেটাবেজে কালেক্ট থাকলো এবং সেই মেল অ্যাড্রেসটাতেই তারা কি পাঠায়, প্রমোশনাল মেলগুলা পাঠায়। বুঝতে পেরেছেন? তো এটা একটা মেথড। তারপরে লিড ম্যাগনেটস। তো লিড ম্যাগনেটসে কি করা হয়? লিড কালেক্ট করা হয়। লিড কালেক্টের মেথড কতগুলা আমরা চল দেখে আসছি ফেসবুকে। এখানে বলতেছে যে মানে লিড কালেক্ট করতে হলে অফার করতে হয় ভ্যালুয়েবল কন্টেন্ট। কি অফার করতে হয়? ভ্যালুয়েবল কন্টেন্ট অফার করতে হয় ইন এক্সচেঞ্জ ফর অ্যান ইমেল অ্যাড্রেস। আচ্ছা, মানে আমি এমন ভ্যালুয়েবল কিছু দেবো যার বিনিময়ে আপনি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এক্সচেঞ্জ করবেন। যেমন আমি ভ্যালুয়েবল কি দেবো আমার ওয়েবসাইটে? আমি এরকম একটা ইয়ে করতে হবে যে যাতে এই যে অডিয়েন্স যাতে এটাতে আকৃষ্ট হয়, যে না এটার ভিতরে কি আছে এটা আকৃষ্ট হয় এবং দেখি। তার প্রয়োজন যদি থাকে। হ্যাঁ, লাইক মনে করেন যে আমি ই তার বুক, প্রয়োজন বুঝে। হ্যাঁ ই বুকস হোয়াইট পেপার চেকলিস্ট এগুলা কি বিভিন্ন পিডিএফ করে আমার ওয়েবসাইটে আমি ফ্রিতে দিয়ে রাখছি, যে তুমি ফ্রিতে নাও। কারণ এটা ফ্রিতে কে নেবে? লাইক আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ই বুক দিয়েছি, তো অবশ্যই বিভিন্ন মার্কেটার নিবে। তো আমি একটা সাধারণ পিপুল এনে ধরে এখানে বসে দিলাম যে হ্যাঁ তুমি এখন দেখো এটা তোমার কাজে লাগবে, তুমি সাইন আপ হও। তার প্রয়োজন নাই। অবশ্যই যার প্রয়োজন আছে তার কাছে এই কন্টেন্ট গুলো ভ্যালুয়েবল, সে ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো সে ফ্রিতে পাচ্ছে, তার বিনিময়ে এটা তাকে সাইন আপ হয়ে পেতে হবে। তাহলে ভ্যালুয়েবল কিছু পাওয়ার বিনিময়ে সে তার ইমেল অ্যাড্রেসটা ওখানে দিয়ে আসতেছে। ঠিক আছে, তারপরে আরো আরো অনেক ভাবে হয়। এটা নিচে যে মেইল অ্যাড্রেসটা, মানে ওরা কোথায় দিবে এটা আমি তো ওকে প্রথমেই আমি মেইল পাঠাতে পারতেছি না। হ্যাঁ, তো সে আমার এটা মেইল যে পাঠাবে এটা কিভাবে জানবে? ফেসবুকের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে জানবে, ফেসবুকের অ্যাডের মাধ্যমে জানবে, গুগলের সার্চের মাধ্যমে জানতে পারে। ও, আচ্ছা। ঠিক আছে, যেমন আমি এই ওয়েবসাইটে আসতেছি, এখানে ওদের বলতেছে একটা 15% একটা অফার দেবে ফার্স্ট অর্ডারে। সো লাইক এই প্রোডাক্ট গুলো আমার খুব ভালো লাগছে, আমি এগুলো নিতে চাই, বা এগুলো অথেন্টিক প্রোডাক্ট। এখন 15% যদি কম পাই খারাপ কি, আমার ডেলিভারি চার্জটা বেঁচে গেল হিসাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে হবে। তো এটা করবো না আমি? লাইক এটা আমার জন্য ভ্যালুয়েবল বা এটা আমার প্রয়োজন, এটা সে আমাকে ফ্রিতে দিচ্ছে না, কিনে নিতে হবে, বাট তারপর আমি সাইন আপ করবো কারণ এই অফারটা আমার লাগবে। বা এখানে যদি আপনি কোনো অ্যাড টু কার্ট করতে যান, কোনো আইটেম যদি আপনি অ্যাড টু কার্ট করতে যান, তাহলে আপনাকে সাইন আপ করতে হতে হবে। এই যে অ্যাড টু কার্ট করেছি, সাইন আপ লাগেনি, বাট অ্যাড টু কার্ট থেকে যখন প্লেস অর্ডারে যাব তখন সাইন আপ নেবে। মানে আপনি প্রোডাক্ট দিচ্ছেন, আপনার কাছ থেকে মানুষজন প্রোডাক্ট কিনছে, তার বিনিময়ে আপনাকে এখানে সাইন আপ করছে। অথবা আপনি ফ্রিতে কিছু দিচ্ছেন, লাইক আপনি একজন ডিজিটাল মার্কেট, আপনি ই বুক বিভিন্ন বা আপনি হচ্ছে বিভিন্ন রেসিপি বুক এগুলো শেয়ার করছেন, যে ধরনেরই নিশ হোক না কেন, রেসিপি বুক বা ই বুক যে কোনো কিছু শেয়ার করছে, তার বিনিময়ে কি দিচ্ছে সে? মেল দিয়ে সাইন আপ হচ্ছে, তাকে এটা দিয়ে দিচ্ছে। তো এইভাবে মেল কালেক্ট করতে হয়। বা লিড কালেক্টের আরেকটা মেথড আছে যেটা আমরা ফেসবুকে করে আসছি। বিফোর দ্যাট আমি জাস্ট 2 মিনিটস টাইম নিচ্ছি।
মাকসুদ আপু কেমন আছেন? ওকে, যেটা বলছিলাম যে এই যে লিড কালেক্টের আরেকটা মেথড আছে বা অপশন আছে। লাইক হচ্ছে আমাদের ফেসবুকে অ্যাড রানের ক্ষেত্রে অনেকগুলো অবজেক্টিভ আসছিল, তাই না? ওর মধ্যে একটা ছিল না লিড কালেকশন, মনে আছে? একটা অবজেক্টিভ ছিল কিন্তু লিড কালেকশনের। সোশ্যাল লিড কালেকশনের অবজেক্টিভ দ্বারা কি করে মানুষজন? লাইক আপনাদের এক্সাম্পল দিয়েছিলাম এরকম টাইপের মনে হয়, যে লাইক একটা ডিজিটাল মার্কেটিং এর ফ্রি সেমিনার হবে। এই ফ্রি সেমিনার যারা অ্যাটেন্ড করতে চান তারা কি করবেন? যারা অ্যাটেন্ড করতে চান তারা এই ফর্মটা ফিল আপ করুন, করে আপনারা আপনাদের মেইলে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওই যে ফেসবুক অ্যাডে আমি একটা ক্যাম্পেইন চালালাম, সেখানে যে ফর্মটা দিলাম, সেই ফর্মটা হতে পারে একটা আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। সো গুগল ফর্মে আপনার ডেটাটা আমার কাছে আছে। অথবা আমি সেখানে একটা এমন একটা ফর্ম দিয়েছি যেই ফর্মটাতে ক্লিক করে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে। ওয়েবসাইটে একটা ফর্মের একটা অপশনে আপনাকে নিয়ে যাচ্ছে। হতে পারে না ওয়েবসাইটে আমাদের ফর্ম অপশন থাকে না? কেমন থাকে ওটা কিভাবে দেখাবো? এটা তো অত সহজে খুঁজে পাবো না, এত সহজে খুঁজে পাবো না। লাইক হচ্ছে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম থাকে কিন্তু, কন্টাক্ট বা কন্টাক্ট আস, কন্টাক্ট আস যেমন থাকে আর কি, কন্টাক্ট আস পেজ যেমন থাকে এরকম টাইপের একটা পেজে নিয়ে যাবে। সেখানে যে আপনি ফর্ম ফিল আপ করলে কি হবে, আপনার মেলটা তাদের ওয়েবসাইটে স্টোর হবে। আপনাদের মেলটা কি হবে, তাদের ওয়েবসাইটে স্টোর হবে। ওকে, তো আপনার মেলটা তাদের ওয়েবসাইটে স্টোর হলো। দেন হচ্ছে আপনি একটা ফ্রি সেমিনার জয়েন হলেন, তার বিনিময়ে আপনার মেলটা দিলেন, এবং ইন ফিউচারে সেই মেলটা দিয়ে আপনাদের সাথে বিভিন্নভাবে কানেক্ট হওয়ার চেষ্টা করতে পারবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আচ্ছা এই যেটা এটাই বললাম এখন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা সাইন আপ করাতে পারি, এনগেজ করতে পারি এই যে টার্গেটেড অ্যাডস এর মাধ্যমে। সেখানে কি করতে হবে, বিভিন্ন ধরনের লিঙ্ক দিতে পারি। লাইক হচ্ছে ওই যে গুগল ফর্ম অর ল্যান্ডিং পেজ, মানে ওয়েবসাইটে একটা ল্যান্ডিং পেজেও নিয়ে যেতে পারে। মানে কি কি ওয়েতে এগুলো পাবেন যে মেইলগুলো, সেই জাস্ট খালি টিপস গুলো জাস্ট জেনে রাখেন। দেন কন্টেস্ট অ্যান্ড গিভ অ্যাওয়েস। আচ্ছা, বিভিন্ন ধরনের কন্টেস্ট দেওয়া হয় দেখবেন বিভিন্ন ফেসবুক পেজে, বিভিন্ন ইনস্টাগ্রাম প্রোফাইলে, হ্যাঁ। এবং এরকম বিভিন্ন ধরনের কন্টেস্ট হচ্ছে আমরাও হচ্ছে ক্লায়েন্টদের জন্য রান করে থাকি প্রায় প্রায় সময়। এখানে বলে যে এখানে অফার করা হয় বিভিন্ন প্রাইজেস। লাইক হচ্ছে আমি একটা উডেন ওই যে চশমা, ওয়াচ এগুলার একটা কোম্পানি, তারা হচ্ছে গিভ অ্যাওয়েতে হচ্ছে তিনজনকে তাদের এই প্রোডাক্ট গুলা দিবে, অনেক এক্সপেন্সিভ ছিল। সো তার জন্য কি বলেছিল, কি করতে হয় সেখানে, যেমন এরা বলতেছে সাইন আপ করতে হয়। আহ আচ্ছা, জাস্ট খালি সাইন আপ করতে হয়। তো এখন আমাদের এরকম থাকে যে ইনস্টাগ্রামে ফলো দিতে হবে, দুইজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, তারপরে হচ্ছে তাদের আরেকটা সোশ্যাল মিডিয়া দিয়ে দেয়, ওখানে তাদেরকে একটা লাইক করে আসতে হবে, প্লাস তাদের এই ফর্মটাতে সাইন আপ করতে হবে। ওই যে ফর্মে সাইন আপ করলো, তার লিড কালেক্ট হলো, তার অডিয়েন্সের এনগেজমেন্ট বাড়লো, একই সাথে তার নাম্বার অফ ওই যে যাদেরকে ট্যাগ করতেছে অর্গানিক্যালি রিচটাও বাড়লো, প্লাস সাথে কি হয়, সে তার মেলগুলাও কালেক্ট করলো। দেখেন অনেকগুলা সুবিধা পাওয়া যায় কন্টেস্ট অ্যান্ড গিভঅ্যাওয়ে থেকে। যে অনলি মেল কালেক্ট করবে তা কিন্তু না, এই গিভঅ্যাওয়ে থেকে যে অনলি মেল কালেক্ট করছে তারা, এটা কিন্তু না বিষয়টা। বিষয়টা কি, তাদের অর্গানিক এনগেজমেন্ট বাড়ছে, তাদের অডিয়েন্সের সংখ্যা বাড়ছে, পোস্টের মানে আপনার অর্গানিক রিচ বাড়ছে, এনগেজমেন্ট বাড়ছে, ওই যে মানুষজনকে মেনশন করছে, করার মাধ্যমে কিন্তু রিচ বাড়ছে, সাথে সাথে সে মেলগুলো কালেক্ট করছে। তবে তাদের প্রোডাক্টের অর্গানিক মার্কেটিংও হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখেন বিভিন্ন ধরনের ইভেন্টস আর ওয়েবিনার্স যেটা বললাম করা হয়। লাইক হচ্ছে ওই যে আমার এসিএম রাশিয়া প্রায় প্রায় আসে, যে বিভিন্ন ধরনের ওয়েবিনার ওরা করে থাকে, যেখানে আপনাকে সাইন আপ হতে বলবে, এবং যারা সাইন আপ হবে তারা হচ্ছে মোর পটেনশিয়াল অডিয়েন্স তাদের। এবং এখানে এর থ্রুতে কি করে, তারা ইমেল কালেক্ট করে। অথবা এই ইভেন্ট আর ওয়েবিনারের অ্যাড হচ্ছে আপনার মেইলে যাবে তা না, এটা আপনার ফেসবুকে অ্যাড আসতে পারে। ফেসবুকে একটা অ্যাড আসলো যে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা ইভেন্ট লঞ্চ হচ্ছে, ফ্রি ওয়েবিনার, আপনাকে ফ্রিতে আপনি জয়েন হতে পারবেন এটাতে, অনলাইনে। তো সেক্ষেত্রে কি করতে হয়, আপনার ভ্যালুয়েবল কন্টেন্ট থাকতে হয় এবং রিলেভেন্ট ইভেন্ট কন্টেন্ট থাকতে হবে, এবং হচ্ছে অনলাইন আর অফলাইনে হতে পারে। তো এটা আমরা হচ্ছে ইভেন্টে যারা জয়েন হবে তাদের জন্য একটা ল্যান্ডিং পেজ দেব। ল্যান্ডিং পেজে তারা ফর্ম ফিল আপ করে তারা রেজিস্ট্রেশনটা মেক করে ফেললে তাদের মেলগুলো আমরা কালেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে?
ল্যান্ডিং পেজটা তো মিস আমাদেরকে ইয়া করানো হয় নাই। ল্যান্ডিং আমরা পেজ কিন্তু এটা করছি। আপনাদের শুরুতেই বলা হয়েছে, লাইক হচ্ছে ল্যান্ডিং পেজ হচ্ছে এমন একটা পেজ যে আপনার ওইটাই ল্যান্ডিং পেজ, হ্যাঁ বুঝছি। আপনার অডিয়েন্সকে আপনি এই অ্যাড এর মাধ্যমে কোথায় যেখানে নিয়ে যাচ্ছেন সেটাই ল্যান্ডিং পেজ। লাইক আমি যদি ফেসবুক ওপেন করি, সহজে তো খুঁজে পাওয়া যাবে। যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আমরা যেই হ্যাঁ, যে যেখানে পেজে নিয়ে যাবো যাবে ওইটাই আমাকে, ল্যান্ডিং পেজ। আমাকে যেখানে নিয়ে যাবে ওই অ্যাড এর মাধ্যমে সেটাই ল্যান্ডিং পেজ। আচ্ছা। লাইক এখানে একটা অ্যাড আসছে, এটা হচ্ছে কিছু একটা ক্যাপকাট ভিডিও এডিটিং এর। এখানে বলতেছে তাদের এটা অর্ডার করার জন্য, মানে তাদের কোর্স নাকি একটা কোর্স লাইক অর্ডার করার জন্য বলতেছে। আমি অর্ডার নাও গেলাম। অর্ডার নাও যাওয়ার পরে যেই পেজে এসে আমি এটা অর্ডার প্লেস করতে পারবো, এই যে এখানে অ্যাড টু কার্ট করে অর্ডার প্লেস করতে পারবো, এই যে পেজে নিয়ে আসলো এটাই ল্যান্ডিং পেজ। এটাই ল্যান্ডিং হ্যাঁ, পেজ। এই ওয়েবসাইটেরই একটা পেজে নিয়ে আসছে, এটাই ল্যান্ডিং পেজ। তাহলে এই যে আমাদের এই লাইক এই অ্যাডটা লাইক ধরেন যে কোনো একটা ওয়েবিনার এর জন্য ছিল, এখন সাইন আপ করতে বলতেছে, তখন এই লিঙ্কে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে সাইন আপ, সাপোজ আমার এখানে ফর্ম চলে আসছে, ফর্মটা ফিল আপ করে আমি রেজিস্ট্রেশন করলাম। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি ওইখানে জয়েন হওয়ার জন্য একটা অ্যাপ্রুভাল মেল পেয়ে গেলাম, এবং তারা তারা আমার ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেল। ঠিক আছে। দেন রেফারেল প্রোগ্রামস, এখানে কি করা হয়, সাবস্ক্রাইবারদেরকে টু ইনভাইট ফ্রেন্ডস। রেফারেল প্রোগ্রামে কি করা হয়, যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছে তাদেরকে কিছু বোনাস দেওয়া হয় ইনভাইট করার জন্য তাদের ফ্রেন্ডসদেরকে, বাই অফারিং দেম রিওয়ার্ডস অর এক্সক্লুসিভ বেনিফিটস। মানে এই যে আপনার সাবস্ক্রাইবারদেরকে আপনি এমনি এমনি বলবেন না তোমার ফ্রেন্ডদের ইনভাইট করার, বললে তার ফ্রেন্ডকে সে ইনভাইট করবে তা না। তার বিনিময়ে আপনি তাদেরকে কিছু রিওয়ার্ডস মানে কিছু বোনাস টোনাস দিবেন, আর এক্সক্লুসিভ বেনিফিটস দিবেন ওই টুলের উপরে। তো এটা হচ্ছে সব জায়গায় হয়ে থাকে। যেমন হচ্ছে পেওনিয়ারে গেলে বলে ইনভাইট ফ্রেন্ডস, ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে বলে, তার বিনিময়ে একটা অ্যামাউন্ট দিয়ে থাকে। তারপরে ফাইবারে গেলে ওখানেও দেখায় ইনভাইট করার জন্য ফ্রেন্ডসদেরকে। তারপরে সেখানেও বলা আছে যে আপনারা অলরেডি সাবস্ক্রাইবার এখানকার, তাই না, মানে আপনি এখানে কোর্স করেছেন, তো সেক্ষেত্রে আপনি যদি অন্য কাউকে ইনভাইট করে এখানে নিয়ে আসতে পারেন, তার বিনিময়ে কিন্তু আপনার জন্য রিওয়ার্ডস আছে কিছু, তাই না। তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলা দেখা যায় যে সব জায়গায় থাকে, কেন, তার সাবস্ক্রাইবার লিস্টটা বাড়ানোর জন্য বা নিউ সাবস্ক্রাইবার অ্যাড করার জন্য। ঠিক আছে। একটা জিনিস ইয়ার মতো, যে কমিশনের মতো আপনি আমাকে ইয়া করে হ্যাঁ, দিবেন। হ্যাঁ, আমার আপনার মাধ্যমে, 5,000 টাকা আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, আপ 28% দিয়ে দিবেন হ্যাঁ, আপনাকে। আপনার মাধ্যমে সে আরেকজন সাবস্ক্রাইবার পেলো, তার বিনিময়ে আপনি যেহেতু এনে দিয়েছেন তার সাবস্ক্রাইবারটা, এটা সে একটা মার্কেটিং ক্যাম্পেইন রান করে সে সাবস্ক্রাইবার পেতো, সে সাবস্ক্রাইবারটা আপনি এনে দিয়েছেন। সো সে তো ফ্রিতে আপনার এই সাবস্ক্রাইবার নিবে না, সে তার বিনিময়ে ওই যে মার্কেটিং করতো যে পেমেন্টটা তাদের একটা ইয়া থাকে, বাজেট থাকে যে এই পরিমাণ তারা হচ্ছে মার্কেটিং এর পিছনে ব্যয় করবে, সেই অ্যামাউন্ট থেকে তখন সে হচ্ছে যে সাবস্ক্রাইবাররা নিয়ে আসতেছে ইনভাইট করে তাদেরকে পে করে থাকে। এটা একটা মার্কেটিং এর একটা আমাদের যেটা বলে যে ওদের একটা একটা ইনভেস্টমেন্ট পলিসি আর কি। পলিসি প্লাস ইনভেস্টমেন্টের একটা সেকশন, যে রেফারেল লিঙ্ক থেকে যারা আসে তাদেরকে পিছনেও মার্কেটিং পারপাস একটা ইনভেস্ট করা, এটা একটা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, যার বিনিময়ে এবং মার্কেটিং এর আপনার ওই বাজেটের মধ্যেই থাকে, যারা নিয়ে আসে তাদেরকে এটা পে করে থাকবে। ঠিক আছে। ওকে, তাহলে এই সব কিছু ওয়েতে মানে ওয়েবসাইটটা রিলেটেড ডেটা কালেক্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ক্লায়েন্টরা আমাদেরকে কি করে থাকে, অনেক সময় দেখা যায় যে এই যেগুলো সাইন আপ হচ্ছে তাদের ওয়েবসাইটে এগুলো জমা পড়ছে, সে জাস্ট লিস্টটা আমাকে দিয়ে দিতে পারে, আমি জাস্ট টেমপ্লেট ডিজাইন করে, পরের স্টেপ তো টেমপ্লেট ডিজাইন করে আমি আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা একটা মেথড গেল। অথবা অনেক সময় দেখা যায় যে ওই ওয়েবসাইটগুলোতে লাইক মেল চিম্পে আপনার ক্লায়েন্ট সেই মেলগুলো আপলোড করে রাখে অনেক সময়, কারণ ও আগে আগে অনেক সময় ক্যাম্পেইন রান করেছে বা করার তার প্ল্যান থাকতে পারে, এইটা একটা বিষয় থাকে। অথবা আপনাকে আরো বিভিন্ন ওয়েতে আপনাকে লিড কালেক্ট করে দিতে পারে। লিড কালেকশনসের অসংখ্য মেথড আছে, কয়টা মেথড আমি নাম্বার এক্সাক্ট বলতে পারবো না, অসংখ্য ওয়েতে লিড কালেক্ট করা যায়। লিড মানে তো কি, আপনার হচ্ছে মানুষজনের তথ্য, মানুষজনের ক্যাটাগরি বা টাইপস কত আছে, কত ক্যাটাগরি মানুষ হতে পারে, লাইক হচ্ছে ধরেন যে বাংলাদেশে কারা ডিজিটাল মার্কেটার আছে তাদের একটা লিস্ট দাও, বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে তাদের একটা লিস্ট লাগবে। অথবা হতে পারে ডিজিটাল মার্কেটিং এজেন্সির সার্ভিস যারা নেয় তাদের লিস্ট লাগবে।
হতে পারে ডিজিটাল মার্কেটিং এর জন্য ব্যবহৃত টুল যেসব কোম্পানি তৈরি করে তাদের প্রয়োজন, তাদের লিস্ট লাগবে। তাহলে দেখেন একটা ক্যাটাগরির আন্ডারে আরো কত ক্যাটাগরি অফ পিপুল পিপুল বের করা যায়, কত ক্যাটাগরি অফ পিপুল বের করা যায়। তাহলে কত কত ক্যাটাগরি অফ পিপুলের ডিমান্ড আপনার ক্লায়েন্টদের আপনাদের কাছে থাকতে পারে। অনেক অসংখ্য ক্যাটাগরি আছে, অসংখ্য ক্যাটাগরি আছে যেসব ক্যাটাগরির আন্ডারে মানুষজন বাস করছে, এবং কখন কোন ক্লায়েন্টের কোন ক্যাটাগরি অফ পিপুল প্রয়োজন হবে সেটা তো আমরা জানবো না, সেগুলো আমাদেরকে বিভিন্ন এতে খুঁজে দিতে হতে পারে। এবং এই এই যে আপনি লিডগুলো কালেক্ট করবেন বা লিডগুলো খুঁজে দিবেন ক্লায়েন্টদেরকে কালেক্ট করে, এগুলো ফ্রি ওয়েতেও করা যায়, পেইড টুলেও করা যায়। পেইড টুলে করলে খাটনি কম। তো কিছু অনেকটা ম্যাথ। হুম। এরকম যে যে মানে বিজনেস এর মধ্যে যারা আছে, হ্যাঁ, রিটেলার কারা, হ্যাঁ, তারপর আপনার হোলসেলার কারা, হুম। সাপ্লায়ার কারা, এরকম ভাগ সাপ্লায়ার ভাগ, কারা, তাই না? এবং ওই সাপ্লায়ার তো আবার ক্যাটাগরি আছে। সাপ্লায়ার কিসের সাপ্লায়ার খুঁজতেছেন, হুম। কিসের রিটেলার আপনি খুঁজতেছেন, তো ওইভাবে আপনার স্পেসিফিক ভাবে আসতে পারে ক্লায়েন্টসদের নিউজ গুলো। তখন বিভিন্ন ওয়ে আছে, আমি কিছু ওয়ে দেখাই। আচ্ছা, একটা এখানে এক্সটেনশন দেওয়া আছে, ঠিক আছে। এই এক্সটেনশনটা এখন আর মনে হয় ইউজ করবো না আমরা, কারণ এই এক্সটেনশনটা আমি নিজে ডিসেবল করে দিয়েছি। এক্সটেনশনে একটু প্রবলেম হয়েছে, দেখি। আচ্ছা, এটা ইউজ করব না, এটা খুব ভালো কাজ করতো। বাট আরেকটা এক্সটেনশন আছে, সেটা আমি এনাবল করেছিলাম, দেখি আছে কিনা। এটাই তো মনে হয়, এটাতে এনাবল দেখাচ্ছে, ওটা ডিসেবল হয়েছে। এগুলো অনেকগুলো দিয়ে কাজ হবে, বাট লাস্ট টাইম আমি যেটা নিয়ে কাজ করলাম সেটাই আপনাদেরকে দিচ্ছি। এই এক্সটেনশন কিভাবে হেল্প করবে? আচ্ছা, দেখেন এখানে কিছু প্রম দেওয়া আছে। প্রথমত আপনার কোন ক্যাটাগরি অফ পিপলের ইমেল লাগবে, প্রথমে সেই কিওয়ার্ডটা লিখবেন। দেন অ্যাট দ্য রেট ইনভার্টেড কমার মধ্যে দেন @gmail.com দিলে তাদের জিমেইল গুলো আমরা গুগল থেকে কালেক্ট করতে পারবো। এবং কিভাবে সেটা, লাইক হচ্ছে আমার ইমেল প্রয়োজন, ইনভার্টেড কমা দিলাম, হচ্ছে লাইক হচ্ছে মার্কেটার, মার্কেটারদের কি প্রয়োজন, @gmail.com। মার্কেটারদের কি প্রয়োজন, আমার জিমেল প্রয়োজন, সেটা লিখে আমি এন্টার করলাম গুগলে। এন্টার করলে মেল কোথায় পাবো, ওই যে এক্সটেনশনটা, সেটা কই, এটাকে আমি এনাবল করলাম। ভালো কথা। এই যে এনাবল করার পরে এখানে সে বলতেছে ইমেল ফাউন্ড অন দা পেজ 6টা, এই পেজে 6টা মেল পাওয়া গেছে, কপি করলে মেলটা দেখা যাবে। এখন এখানে গুগল একটা অ্যাডভান্স সার্চ ছিল, এখানে 6টা দেখাচ্ছে, এখানে রেজাল্ট তো 10টা। ফার্স্ট পেজে কয়টা রেজাল্ট থাকে, 10টা। তো এখানে গুগলে একটা সেটিংস আছে যেটা ফার্স্ট পেজে আমাকে কয়টা রেজাল্ট দেখাবে, 100টা রেজাল্ট দেখাবে, মানে 10টা পেজের রেজাল্ট প্রথম পেজে দেখাবে। তখন একসাথে আমি অনেক বেশি মেল কালেক্ট করতে পারবো না এক ক্লিকেই। এক ক্লিকে কিন্তু তখন আমি অনেকগুলো মেল কালেক্ট করতে পারছি, তো সেটা সেটিংসটা ওরা মানে হাইড করে রাখছেন, কাজ করা যাচ্ছে না। অ্যাডভান্স সার্চে যদি আসি, উম, আচ্ছা, এটা হচ্ছে না। হ্যাঁ, এখন ওটা ডিজেবলই আছে, মানে পার সার্চে
কয়টা মেল পাওয়া যেত? 100টা, মানে 10টা পেজের রেজাল্ট একসাথে পাওয়া যেত। ঠিক আছে, মার্কেটার আবার কি হলো? আচ্ছা, এখন তাহলে আমি এখন কি করতে পারি, এই টুলটার আরেকটা আমি ফিচার পেয়েছি, যে এখানে তো marketer@gmail.com। তাহলে দ্বিতীয় পেজে গিয়ে রিফ্রেশ দিলে আবার ওটা ইয়ে হয় না? হ্যাঁ, দ্বিতীয় পেজে গেলে হবে, বাট এখানে আরেকটা আমি মেথড পেয়েছি এই টুলসে, যেমন এখানে এনেবল অটো সার্চ, এটাতে ক্লিক করে দেওয়ার পরে কি হবে, একটু বিষয় হবে আপনার, দেখতে পাবেন। অটো সার্চটা এনেবল আছে, এনেবল থাকলে কি হয়, দেখেন আমার পেজটা কিন্তু অটো রিফ্রেশ হচ্ছে। এটা বাড়ছে কোথায়, কিভাবে বুঝবো? এটা তো প্রত্যেক প্রত্যেকটা আহ, পেজ সে রিফ্রেশ করে কালেক্ট করার চেষ্টা করতেছে। হ্যাঁ, দেখেন সে এখন কত নাম্বার পেজে আছে? 6 নাম্বার পেজে, দেখছেন মার্ক করা। ওই প্রত্যেকটা যে পেজে চার, এটা তো আর নড়তেছে না, চারই। 4টা মুভ হওয়ার কথা, বাট হচ্ছে না, তারপরও বোঝা যাবে। কালেক্ট কালেক্টেড ইমেলস, এখন আমি যদি যাই কালেক্টেড ইমেলসে যাওয়ার পরে, এই যে এখন দেখেন এই যে মেলগুলা দেখাচ্ছে, এই যে এগুলো কয়টা আসছে, এই যে অনেকগুলো আসছে। তারপরে পেজ নাম্বার 2, 3, 4, 5 পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, এখানে প্রথমে আমার মেলটা আসছে, মানে আপনি যেই ব্রাউজার থেকে করবেন প্রথমটা আপনারটা থাকবে। ঠিক আছে, তারপরে এটা আর লগ ইন হতে হবে, একটু লগ ইন হয়ে দেখি। লগ ইন হলে মেবি এক্সপোর্ট করার সুবিধা হবে, বাট এখান থেকে ম্যানুয়ালি একটা একটা করে কপি করে নেওয়া যাবে, বাট ডিরেক্ট এখানে এক্সপোর্ট অপশন দেখছি না। অথবা কপি ইমেল যদি করি, ডাউনলোড অ্যাজ এক্সেলও অপশন আছে, দেখি তো তাহলে। সাইন আপ ছাড়াই মনে হয় কাজ হবে। হ্যাঁ, চলে আসছে অনেকগুলো, দেখেন 7টা পেজ থেকে সে 27টা মেল কালেক্ট করছে, দেখছেন? আমারটা বাদ দিলে 26টা। তাহলে এই এক্সটেনশনটা হেল্পফুল, যেহেতু আমি আহ 100টা পেজ দেখাতে পারছি না পার সার্চে। এখানে কিন্তু দেখানো যেত, অপশনটা ছিল, কেউ এক্সপ্লোর করেছেন কিনা কখন আমি জানি না। এখানে যেমন আমাদের 10টা রেজাল্ট দেখাচ্ছে না, 100টা রেজাল্ট দেখাবে। এবং এআই আসার পর এটা অটো হয়ে গেছিল, অটোমেটিক্যালি 100 পেজই দেখাতো, বাট এখন আবার ওটা ফিক্স লিড হয়েছে। এগুলি তো আমি লিড জেনারেশনের কাজ শুনতেছি, এই কাজ প্রথম করতেছে। শুনতেছি একজন একজন বলেন, বুঝি নেই। এগুলো, এই প্রথম শুনতেছি এগুলি, মানে সিস্টেম গুলি যা 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 বলতেছি এগুলি তো সব আইডিয়া থেকে বলতেছি। মানে প্রথম দেখছেন এটা? হ্যাঁ মানে এগুলি দেখছি, কিন্তু এগুলি যে আপনি কালেক্ট করে বা ইয়ে করে, হ্যাঁ 10টা সে 100টা সে, এগুলি তো জানতাম না হ্যাঁ, আগে, হ্যাঁ, বুঝতাম এটা না। এটা এটা হচ্ছে লিড জেনারেশনের কাজে, কাজের জন্য লাগে মনে হয় এগুলো। হ্যাঁ, এটা যে লিড কালেক্টই তো করছি আমরা, আমরা হ্যাঁ, তো লিড জেনারেশনই করছি। তো এখন দেখেন আমি যখন এটাকে, এই এক্সটেনশনটাকে আমি অটো করে দেব, তখন কি হবে, ডিসেবল করে দিলাম অটো সার্চ, যখন এনাবল করব সে সবগুলা পেজ স্ক্রল করে করে সে মেল খুঁজে আনবে। তারপরে কালেক্টেড মেলে ক্লিক করার পরে মেল লিস্ট চলে আসবে, এখানে আমরা এক্সেলে ডাউনলোড করে নেব। এক্সেলে ডাউনলোড করলে, এখানে এক্সেল ফাইলটা ওপেন করলে এই যে মেলগুলা চলে আসছে, তখন এই মেলগুলো আমি কপি করে আমি কি করব, এই ফাইলে নিয়ে সাজাবো। সিরিয়াল নাম্বার দিবেন, আপনার মেল অ্যাড্রেস দিয়ে আপনি সাজাবেন। এখন দেখেন সবগুলা কিন্তু gmail.com-এ আছে, @ সবগুলা জিমেল, এখানে কোনো ব্র্যান্ড মেলও নাই বা ইয়াহু মেল কিছু নাই। এখন আপনার ক্লায়েন্ট বললো যে মার্কেটার যারা ইয়াহু মেল ইউজার, তাদের ডেটা আমাকে দাও, তখন আপনি marketer@yahoo.com লিখে সার্চ করবেন। যখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে মার্কেটারদের অ্যাড্রেস চাইলো, আবার যারা ইয়াহু ইউজার তাদেরটা দাও, তখন কি হবে বিষয়টা দেখেন, 3টা ফার্স্ট পেজে আছে, আমি 3টা একটু কপি করে, 3টার মধ্যে প্রথমটা মনে হয় আমারটাই দেখাবে। তো এই 3টা কপি করলাম, দেখেন যে দুটো আসছে এই দুটো কিন্তু ইয়াহু, এটা কি জিমেল আছে, জিমেলে আমারটা দেখাবে যেহেতু কমন ব্রাউজার এটা নেই। এই দুটোই কিন্তু ইয়াহু মেল আসছে, তাই না? দুটোই কিন্তু ইয়াহু মেল আসছে। তো এখন আমার ক্লায়েন্ট বলল যারা মার্কেটার আছে এবং যারা আছে ফেসবুক.কমে, ফেসবুক.কমে আছে তাদের জিমেল দাও, যারা ফেসবুক ইউজার, ফেসবুকে আছে তারা, তাদের জিমেল অ্যাড্রেস দাও। তো এখন আসছে আমার এখানে কয়টা ফার্স্ট পেজে, 6টা, মানে 5টা, আমারটা বাদ দিলে 5টা আসছে।
তো আসলে এরা যে ফেসবুক ইউজার সেটা আমি কিভাবে বুঝবো? উপায় আছে মেল দেখে? আমি কপি করে আনলাম যে মেলগুলো আসলো আমার কাছে, অ্যাড্রেস গুলা কোথায়। উম, এখানে 6টা দেখাচ্ছে, কপি। এখানে এনে আমি করলাম পেস্ট। এই যে @gmail.com, এটা আমি বুঝবো কিভাবে যে এটা মার্কেটারদের আসছে বা যারা আছে ফেসবুকে? এটা বোঝার উপায় আছে কোনো? বোঝার উপায় আছে কোনো, বলেন। ফেসবুক আইকন আছে। হ্যাঁ, এরা যে ফেসবুকের আন্ডারে, মানে ফেসবুকে আছে এরা, সেটা প্রুফ কি? আমি গুগলকে বলছি যে ফেসবুকে আছে এমন মার্কেটারদের লিস্ট দাও। সেক্ষেত্রে ফেসবুক এরা আইকন আইকন দেখা যাচ্ছে না ওখানে হ্যাঁ, আপনাদের? দেখেন ওয়েবসাইট গুলো সবগুলো আসছে ফেসবুক থেকে। দুই একটা অন্য প্ল্যাটফর্ম হতে পারে। সব দেখেন ফেসবুকের আইডি, এই যে দেখেন নাম দেওয়া আছে, মার্কেটার তৌহিদ, মাহমুদুল হাসান, মার্কেটার শুভ। পরে পেজে গেলেও এরকম ফেসবুক আইকন পাবেন। আমার যদি ইনস্টাগ্রাম থেকে প্রয়োজন হয়, যে ইনস্টাগ্রামে যারা মার্কেটার আছে এবং তাদের জিমেল অ্যাড্রেস দাও, instagram.com, মিস, তাই নাকি? একটা কথা বলি। এটা হলো এই যে গুগলে যদি আমার নাম দিয়ে, হ্যাঁ, জুনুন মজুমদার নাম দিলে আছে না, সার্চ দিলে এরকম একটা ইয়ে আসে আপনার, এই যে ইনস্টাগ্রামের লিঙ্ক আসে, হ্যাঁ, জুনুন মজুমদার ফেসবুকের হুম। লিঙ্ক আসে, তারপরে টুইটারের। এগুলি কেন আসে? এগুলো আপনার র্যাঙ্ক করে, ওগুলো ওয়েবসাইট না। ইনস্টাগ্রাম, ও, টুইটার, গুগল এগুলো ওয়েবসাইট না। এগুলো আপনার নামে র্যাঙ্ক করেছে, এই জন্য। আচ্ছা। তো দেখেন, শুধু কিওয়ার্ডটাকে অ্যাডভান্স সার্চ দেন, আর বাকিগুলো যেভাবে আছে ওভাবে দিন। মার্কেটারটা খালি ইনভার্টেড কমায় রাখবেন, দেন instagram.com@gmail.com। তো এগুলা, এখানে এখন যে মেলগুলো আসবে, কয়টা মেল আসছে এখানে? 8টা, মানে 7টা, আমারটা বাদ দিলে 7টা মেল আসছে। তাহলে এই 7টা যে ইনস্টাগ্রাম ইউজারদেরই কিভাবে বুঝবো? দেখেন ইনস্টাগ্রামের আইকন, আবার কিছু ফেসবুকে চলে আসতে পারে, চলে আসছে। ঠিক আছে, তো দেখেন ম্যাক্সিমামে কিন্তু ইনস্টাগ্রামের আইকন থাকবে। তাহলে এভাবে যে কোনো জায়গার অডিয়েন্সকে আপনি খুঁজে বের করতে পারবেন না যে কোনো কিওয়ার্ড দিয়ে। লাইক যদি আমি কান্ট্রি বেস চাই, যে মার্কেটার যারা আছে ইন বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে যারা মার্কেটার আছে তাদের জিমেল অ্যাড্রেস দাও। দেখেন শারমিন আক্তার শিলা, বাংলাদেশি মার্কেটার। তাদেরকে কোত্থেকে আনবে? এই ওয়েবসাইট থেকে খুঁজে আনবে, তার ওয়েবসাইট আছে, কাউকে লিঙ্কডইন থেকে ধরে আনছে, কাউকে আপওয়ার্ক থেকে ধরে আনছে, এক একজনকে এক এক ওয়েবসাইট থেকে ধরে ধরে আনছে, দেখছেন, বিভিন্ন জায়গা থেকে ধরে আনছে। তাহলে এখানে কারা আছে এরা? দেখেন এখানে 7টা রেজাল্ট, মানে এরা সবাই কি? মার্কেটার। মার্কেটার কি? ইন বাংলাদেশ কান্ট্রি, এখানে অন্য কোনো কান্ট্রির মার্কেটার নেই। কান্ট্রি ওয়াইজও আপনি তাকে খুঁজে বের করে নিয়ে আসতে পারছেন। তারপরে আপনাকে যদি বললো যে এই লিঙ্কডইনে যারা মার্কেটার আছে, লিঙ্কডইনে যারা মার্কেটার আছে তাদের মেল কালেক্ট করে দাও। যে মার্কেটার আছে, কান্ট্রি দিয়ে দিল বাংলাদেশ, বাংলাদেশে যারা মার্কেটার আছে, অনলি লিঙ্কডইনে যারা স্টে করে তাদের মেল লাগবে, সেটা এটা বানাতে। হলো আপনার প্ল্যাটফর্ম বেস যারা। হ্যাঁ, প্ল্যাটফর্ম আর বেসড। হ্যাঁ, তো এখানে আমি লিঙ্কডইন লিখে, প্ল্যাটফর্ম লিখে সার্চ করলাম, linkedin.com আসবে, বাট হয়তো বা সবারটা আসলো না। তখন লিঙ্কডইন প্রোফাইলে যেও কিন্তু আপনি এই সার্চ গুলা করতে পারবেন। আমাদের যে ফিল্টারিং গুলো আছে না, ফিল্টারিং মাধ্যমে বের করা যাবে। এবং তাদের মেল গুলা কিন্তু অনেক সময় ওপেন থাকবে না, সেগুলো এক্সট্রাক্ট করার জন্য এরকম এক্সটেনশন আছে, বাট ফ্রিতে লিমিটেশনস কম দেয়। গুগলের সার্চের যেই এক্সটেনশন গুলো, এগুলো ফ্রিতে অনেক লিমিটেশনস থাকে, বাট প্ল্যাটফর্মের গুলোতে দেখা যায় যে লিমিটেশনস কম থাকবে ফ্রিতে। ওগুলো মেল প্রোফাইল থেকে সব, শুধু মেল অ্যাড্রেস না, সকল ডেটা এক্সট্রাক্ট করা যায়, তার ফোন নাম্বার সহ। তারপরে আপনাকে বলল যে ঢাকায় যত রেস্টুরেন্টস আছে, সেই রেস্টুরেন্টস গুলার ফোন নাম্বার আমাকে কালেক্ট করে দাও, বা তাদের ইমেল কালেক্ট করে দাও, বা তাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট কালেক্ট করে দাও। কেন? যে আমি হচ্ছে ইয়া করি, ওই শাকসবজি সাপ্লাই দেই, হ্যাঁ, ভেজিটেবলস সাপ্লাই দেই। সো এই ঢাকায় যত রেস্টুরেন্ট আছে, তাদের তো অবশ্যই ভেজিটেবল প্রয়োজন হয়, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই। তো সেক্ষেত্রে তাদের মেইল আমার লাগবে। সো তখন আমি কি লিখবো? তারা ঢাকা রেস্টুরেন্ট ওয়ালারা কি ওয়েবসাইটের মাধ্যমে আসবে এখানে র্যাঙ্ক করাতে? এগুলো বলেন। তো মিশ্র যে ডিরেক্টরিতে যাবো না আমরা? না, শুধু অনলি ডিরেক্টরিতে যাব না, আরো মেথড আছে, বলেন। সুবির ভাই বলেন। জি ম্যাম। কোথায় যাব? তাদেরকে পাবো হচ্ছে আমরা ম্যাপে। তারা তো লিস্টিং করিয়েছে এখানে, তাদের লোকাল বিজনেস গুলো তারা লিস্টিং করিয়েছে না এখানে জিএমবি তে।
তখন এখান থেকে আমি ম্যাপে চলে আসবো, রেস্টুরেন্টস ইন ঢাকা লিখে। লেখার পরে কাজ যদি ম্যানুয়ালি করি কেমন হবে, যেমন ধরেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে যখন ডেটা চাবে যে আমাকে অল ডেটা দাও, তখন আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে লিখতে হবে রেস্টুরেন্ট নেম, থাই চি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, নাম দিলেন। তারপরে আপনার এই কাছে কারণে যাবে। এই কারণে মনে হয় নিশ্চয় যে ওই জিএমপি যেগুলি আমাদের ডাটার দিতে হয়, এটা আবার গুগল আবার এটা ভেরিফাই করে যেগুলি ঠিক আছে কিনা। হ্যাঁ, তারপরে এখানে অ্যাড্রেস চাইতে পারে আপনার ক্লায়েন্ট, অ্যাড্রেস দিবেন। ফোন নাম্বার চাইতে পারে, ফোন নাম্বার থাকবে। ওয়েবসাইট ইউজুয়ালি বেশি থাকবে না, বাংলাদেশ বেসড গুলোর ওয়েবসাইট নেই। তাহলে এভাবে এই ডেটাগুলো কালেক্ট করে করে আপনি ম্যানুয়ালি করবেন, খাটনি আছে, মানে কপি পেস্ট আমাদের হাত চালু না। এই ধুমধাম কপি করবেন আর এনে পেস্ট মারবেন, কপি করবেন আর পেস্ট করবেন, কপি পেস্টের কাজ। কপি করবেন, চোখের পলকে কাজ লিড হয়ে যাবে। জেনারেশনের কাজ তো এখন বেশি মানে পাওয়া যায় না মনে হয়, অনেক হাজার হাজার গিগ লিড জেনারেশন নেই। হ্যাঁ, আমরা তো অনলি, আমাদের টার্গেট তো লিড জেনারেশন না বা লিড কালেক্ট না। এটা তো মেইন টার্গেট না, এটা তো আমরা এই লিডগুলো কালেক্ট করছি ইমেল ক্যাম্পেইন চালানোর জন্য। এবং জি এটা জি। আপনার ক্লায়েন্ট যখন হচ্ছে মেল ক্যাম্পেইন চালু করে, দেখা যায় যে সব ক্লায়েন্ট আপনাকে বলবে না যে আমাকে লিড কালেক্ট করে দাও, আবার অনেক ক্লায়েন্ট বলতে পারে বা চাইতে পারে লিড আপনার কাছে। মানে আপনার, আমার ক্লায়েন্ট তো বলতে পারে যে ডিজিটাল মার্কেটিং এর উপরে এই যে বাংলাদেশে ধরেন আপনার এই 50 জনের ওয়েবসাইটের লিঙ্ক দেন আমাকে, এরকম আমি আমি কালেক্ট করে তাকে দিব, এটাই তো। হ্যাঁ হ্যাঁ তাই। ওকে, তো যেটা বলছিলাম, কি বলছিলেন ভাই, আমি শুনিনি একটু ইয়া হয়ে মানে আমি বললাম যে ধরেন একজন ক্লায়েন্ট আমাকে বললো যে আপনি, হ্যাঁ, আজ বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর উপরে 100 জনের যারা বেস্ট, হ্যাঁ, তাদেরটা আমাকে দেন। তখন আমি এইভাবে ওই বিভিন্ন জায়গা থেকে, এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ওই তাদের হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্ক হ্যাঁ, সেটাই কালেক্ট করে কালেক্ট তাকে দিব। কালেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ। এবং দেখেন এই যে রেস্টুরেন্টের গুলা, আমি হচ্ছে যেহেতু এটা লোকাল বিজনেস, সো লোকাল ডাইরেক্ট আপনি ডাইরেক্টরিতে পাবেন, ঠিক আছে, বাট এখানে গুগল ম্যাপে তাদের লিস্টিং থাকবেই, বা তাদের জিএমবি তে লিস্টিং থাকবে। এখান থেকে আপনি ম্যানুয়ালি কাজটা করতে পারেন খুব দ্রুত, আমাদের কপি পেস্টের হাত থাকলে সময় লাগবে না। কিন্তু আপনি যদি টুলস নেন, টুলস আছে, অসংখ্য টুল আছে। টুলের হেল্প নিয়ে যদি করেন, সেই টুলে জাস্ট একটা ক্লিক করবেন, আপনার সকল এই মেইলের, সরি, এই এই যে গুগল ম্যাপের হচ্ছে বা জিএমবির হচ্ছে আপনার মেইল এক্সট্রাক্ট করে দিয়ে জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক এটার মতনই ক্লিক করবেন, আপনাকে দেখাবে যে এতগুলা মেইল ফাউন্ড। আপনাকে অনেক মেইল একসাথে আপনি লাইক 10-15-20 মিনিটে কাজ করে দিয়ে দিতে পারবেন। 1,000 মেইল কালেক্ট করে দিয়ে দিতে পারবেন 10-20 মিনিটে। বুঝতে পারছেন বিষয়টা? যদি টুল থাকে এই কাজ কোনো বিষয়ই না। টুল না থাকলে আপনাকে জাস্ট কপি পেস্ট করে করে বসাইতে হবে। তুমি কি মিস আমরা করতে পারবো না, কিনতে দিতে পারবো হবে ম্যাম, না? গিয়ে চার্জ করবো না? রেস্টুরেন্ট টাকার সবই চাইলে? হ্যাঁ হ্যাঁ, ওখানে যে গুগলে সার্চ করবেন, আমি কিন্তু গুগলে সার্চ করেছি এটা। গুগলে সার্চ করার পরে এই যে রেস্টুরেন্টস ইন ঢাকা লিখে সার্চ করার পর এখান থেকে যে ম্যাপসে চলে গেছি, বা এই যেখানে প্লেসেস দেওয়া আছে, যে মোর প্লেসেসে গেলেও আপনাকে এখানে প্লেস গুলা দেখাবে। তখন আপনার বিভিন্ন যদি এক্সটেনশনে হেল্প নেন, গুগল ম্যাপ লিডস ফাইন্ডার, দেখি আমার পরিচিত কোনো পাই কিনা। আমি অনেক আগে কাজ করেছিলাম এই গুগল ম্যাপের, এই যে এগুলাই হেল্প করবে, এগুলো দেখবো কোনটা ভালো। হ্যাঁ, এগুলো কিভাবে কাজ করে, এই যে দেখেন এখানে ওদের প্রিভিউ দেওয়া আছে। ওদের এই টুলের উপরে ক্লিক করলে, প্রিভিউতে বোঝা যাচ্ছে না যদিও, এই যে এগুলো ইয়া পড়লে, ওদের ইয়াগুলো ফাইলগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে ডেটা দেখায়, যে সকল ডেটা একসাথে করে দেবে। আপনার নাম, এই যে দেখেন এখানে পুরোটা দেখাচ্ছে না, বের হইও না, বের। এই যে দেখেন এখানে হচ্ছে নাম, ক্যাটাগরি, তারপরে হচ্ছে আরো অনেক তথ্য সহ দিবে, অনলি যে ইমেল দিবে তা না। অ্যাড্রেস, এই যেগুলো অ্যাড্রেস, এই যে নিউ ইয়র্ক টাইপ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাড্রেস। এগুলো সহ আপনাকে ডিটেল তথ্য সেই এক্সট্রাক্টর গুলা দিবে। আর আপনি যদি ম্যানুয়ালি কাজ করেন সমস্যা নাই, ম্যানুয়ালি যে আপনি একটা একটা করে কপি কপি করবেন, এই নাম একটা একটা ধরবেন, একটা একটা করে নাম কপি করবেন, তারপরে হচ্ছে তাদের ফোন নাম্বার দিবেন, তাদের সোশ্যাল মিডিয়ার লিংক দিবেন, তাদের অ্যাড্রেস চাইলে যা যা চাইবে আর কি আপনার ক্লায়েন্ট, এভাবে কালেক্ট করে শিট রেডি করতে পারেন।
তো এখন আপনারা কিছুই করবেন না, আপনারা যেটা আপাতত করবেন, যে কোনো একটা নিশের উপরে আপনারা কিছু লিড কালেক্ট করে রাখবেন। লিড কালেক্ট করে রাখবেন, সেটা হতে পারে আপনি ওই যে বিভিন্ন ধরনের সাইটের সিইও, মার্কেটার বা ম্যানেজিং ডিরেক্টর যারা আছে তাদের মেল কালেক্ট করা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে মেল আনা, কান্ট্রি বেজ মেল আনা, এইভাবে এই প্র্যাকটিস গুলো করে কিছু মেল 10, 15, 20টা মেল আপনি কালেক্ট করে রাখবেন। আমরা আজকে ক্লাসে আর সম্ভব না, এটা দেখা যাবে যে অনেক লং হয়ে যাবে, তখন মাথার উপর দিয়ে যাবে সব। তখন এখন আমরা যেটা করবো, আগামী ক্লাসে আমরা কিছু অটোমেশন দেখবো, প্লাস ওই যে আমাদের সেকেন্ড স্টেপ যেটা আমাদের আর আইকেছি একটা টেমপ্লেট তৈরি করে কিভাবে ক্যাম্পেইনটা রান করতে হয় সেটা শিখবো আগামী ক্লাসে। এবং দেখা যাবে যে ফুল ক্লাসটা আমার প্রয়োজন নাও হতে পারে, তখন সময় থাকলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু মানে আপনাদের 2/3 কমপ্লিট আমাদের কোর্সে, হ্যাঁ। লাইক আমাদের আর একটা পার্ট আছে, যদি লেভেল ওয়াইজ কাউন্ট করেন আপনাদের কিন্তু লেভেল 2 এখানেই শেষ। যদি লেভেল ওয়াইজ কাউন্ট করি আমরা, এখানে কিন্তু লেভেল 2 শেষ ইমেল মার্কেটিং এ। এখন যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে আপনাদের মডিউলে দেখবেন দেয়া আছে, গুগল অ্যাডস এর যে বিষয়গুলো, রিমার্কেটিং, রিটার্গেটিং, সেগুলো লেভেল 3 এর বিষয়। সেই বিষয়গুলো এখন চলে আসবে। 2/3 অনেক বেশি শেষ, আমাদের দেখলাম 87.5% শেষ হয়ে গেছে, আর মাত্র 10% আছে। হ্যাঁ, ওইটা দেখাচ্ছে 87, কারণ এই মানে যদি 3টা লেভেল আছে না, যদি লেভেল ওয়াইজ কাউন্ট করি আর কি, যে আমাদের দুটো লেভেল কমপ্লিট হলো। আর 87% দেখাচ্ছে কারণ হচ্ছে ওই যে আমাদের লেভেল 3-তে তো ক্লাস কম। হ্যাঁ, লেভেল 3-তে তো ক্লাস কম, 7-8টা ক্লাস হবে হয়তো বা, এই কারণে আর কি ম্যাক্সিমাম হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম লাস্টের দিকে। আমাদের যে ফাইনাল আমাদের যে ফাইনাল এক্সামটা হবে এটার মধ্যে কি যে ইমেল মার্কেটিং রিলেটেড কোনো প্রশ্ন না থাকবে? না, এগুলো থাকবে না, এসব থাকবে না। মানে যা 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 প্রশ্ন থাকবে এগুলো আমাদের শেষ হয়ে গেছে। এক্সাম তো আর একটা আছে মনে হয়, তাই না? হ্যাঁ, আরেকটা হবে, ছোটখাটো এক্সাম হবে। এমসিকিউ হবে নাকি? সেটা বলতে পারতেছি না, মানে আপনাদেরটা আবার অন্য ফরম্যাটে হচ্ছে, তো তো দেখা যাচ্ছে যে ওদের উপর না ছেড়ে আমাকে এগুলো ডিসিশন নিতে হবে, যা বুঝতেছি নেক্সট থেকে। মানে ক্লিয়ার ইয়া পাই নাই আমি, যেটা হচ্ছে যে আপনার নাম্বারিংটা চেঞ্জ হয়ে গেছে, যেমন 15 মার্কে নিলাম, বাট ইউজুয়ালি তো আরো আরেকটু লং হয়, তো সেক্ষেত্রে দেখি আমি আলোচনা করে জানিয়ে দেব, সমস্যা নেই। এমসিকিউ থাকলে বলবো, এমসিকিউ থাকলে আপনার হয়তো লেভেল 2 বিষয়গুলোর উপর থাকবে বা লেভেল 3 বিষয়গুলোর উপর থাকবে। এক্সামটা বলে কি মিস আমাদের নেক্সট উইক হবে না? না, নেক্সট উইকে হবে না, তো একটু সময় লাগবে না 6-7টা ক্লাস কমপ্লিট হতে, আরো সময় লাগবে। আচ্ছা। গুগল অ্যাডস নিয়ে কয়টা হবে ক্লাস? আমাদের যে বিষয়গুলো থাকবে সবগুলো গুগল অ্যাডস এর সাথে কোনো না কোনো ভাবে জড়িত, বা ওয়েবসাইটের সাথে। লাইক সেখানে আপনার গুগল অ্যানালাইটিক থাকবে, ওই দিন গুগল অ্যাড দেখবেন না, বাট গুগল অ্যাড এর হচ্ছে আমরা একটা ফরম্যাট দেখবো, রিটার্গেটিং দেখবো একদিন, কনভার্সন ট্র্যাকিং দেখবো, তারপরে আবার ওগুলো ফেসবুক। তো সবগুলো যে ফেসবুক অ্যাডস বললে বুঝলে, গুগল অ্যাডস সেম। আমি তো একটু গুগল অ্যাডস দিয়ে এক্সট্রা শুরু করছি। ফিচার্স আছে, কিছু এক্সট্রা ফিচার্স আছে এখানে, আর একটু কিছু বেশি আর বোঝার জিনিস আছে। তো পারবেন, আশা করা যায় সমস্যা হবে না। আর একটু এক্সট্রা বিষয় আছে কিছু ফেসবুকের থেকে এদের পরিধি অনেকটাই ব্যাপক ফেসবুকে। গুগল অ্যাডস গুলো আমি অনেক মানে একদম প্রথম থেকে ওগুলো দিয়ে ইয়ে করছিলাম, যখন শিখতেছিলাম তখন গুগল অ্যাডস দিয়ে শিখলাম। তাহলে পারবেন, সমস্যা নেই। আমার কাছে তো এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো অ্যাড অ্যাকাউন্ট যার আছে তার তো ভালো, কিন্তু এখন তো অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছে না। তো প্র্যাকটিস করতে পারবেন কি না সেটা হচ্ছে একটা বিষয়, যাদের নেই আগে থেকে। যাদের আছে তাদের ওটাতে সাইন ইন হতে পারছে, বাট নতুন করে সাইন আপ করতে গেলে, ক্রিয়েট করতে গেলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড অ্যাটাচ ছাড়া ক্রিয়েট করতে দিচ্ছে না। তো এটা একটা বড় এটা ঝামেলা। এটাই ভালো বেশ, আগে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করে তারপরে গুগল অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ, যদি খোলা কারেন্সি ভালো, অ্যাকাউন্ট নাইলে মিস। থাকে তার তো কোনো কথাই নাই, তাহলে তো ভালো। হ্যাঁ। কার্ড না, থাকলে তো ভালো, এই যে এখন এরকমই স্ট্রিক করে দিবে, ডে বাই ডে সবকিছু এরকম স্ট্রিকই করে দিবে। কারণ মানুষজন না শুধু আমি জমা মানে খুলবে সবাই। হ্যাঁ অ্যাকাউন্ট সাইন আপ করে কোনো কাজ করে না, কোনো ইয়া করে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওদের এর কারণে আরো টেকনিক্যাল প্রবলেম হয় ওদের, মানুষ শুধু সাইন আপ সবকিছু করতে একটা আছে। নিয়মের মধ্যে, ওই সবকিছু একটা নিয়মের মধ্যে আনা ফেললে যে এইটা করতে এই সিস্টেম লাগবে, হয় হয় করবা নাহলে করবা না, ঝামেলা শেষ। হুম, হ্যাঁ, একটু করব একটু করব না, যাবো এটা আসবো করে ঘুরবো দিয়েছে খাবো এখন। দাবো। And সবাই তো কাট করতে পারবে না, যারা কাট করতে পারবে না তাদের তো প্রবলেম, তারা আবার হচ্ছে যেটা প্র্যাকটিসও করতে পারবে না। গুগল কিন্তু অ্যালাউ করে না যে তুমি তার প্ল্যাটফর্মে এসে প্র্যাকটিস করো, ফেসবুক অ্যালাউ করে,
ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে রাখছে অ্যাড রান করার জন্য, সে প্র্যাকটিস করার জন্য দিয়ে রাখে নাই। এরকম আর কি, যে আমাদের আসলে প্র্যাকটিস করার জন্য দিয়েছে, দেয়নি তারা, ডিরেক্ট কাজ করার জন্য দিয়েছে। বেশি মানুষজন আমরা প্র্যাকটিস করতেছি, ডিজিটাল মার্কেটিং মানুষজন শিখছে, লার্নার বেশি, এই কারণে এই রেস্ট্রিকশন গুলো নিয়ে আসছে। আচ্ছা, বায়ার বেশি নাকি হচ্ছে সেলার বেশি এখন? আমার তো মনে হচ্ছে সেলার বেশি। সেলার বেশি কিভাবে হবে বলেন? মানে পৃথিবী যতটুকু দেখা যাচ্ছে, মানে পৃথিবীর প্রতিদিন যে কত মানুষ নিচ্ছে, এই যে ট্রেনিং নিচ্ছে ট্রেনিং শুধু তো। ট্রেনিং নিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ, হাজার হাজার। আচ্ছা, এক মিনিট, এক মিনিট জাস্ট। বিজনেস প্রতিষ্ঠান আছে সারা বিশ্বে, না হলে আপনার আপনার মানে আনকাউন্ট আপনি কাউন্ট করতে পারবেন না। আর আমরা এইটাতে এডমিশন নিচ্ছি এই কারণে জানতেছি যে এরা এরা নিচ্ছে। আমার পাশের বাসারই মনে করেন যে অনেকে জানে না যে এই ফ্রিল্যান্সিং জিনিসটা কি। অনেকে জানে না, আবার অনেকে আছে যেমন এক একটা প্রতিষ্ঠান থেকেই মনে করেন প্রতি মাসে হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে, এরকম হ্যাঁ, বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান এটাই আছে, আর কি। সারা বিশ্বে আরো অসংখ্য প্রতিষ্ঠান আছে। এখন যত এই জন্য যাই আমরা হোক, জানি যে হ্যাঁ, হ্যাঁ এই জন্য জানেন, এবং যত যাই হোক বিশ্বের সব মানুষ কিন্তু এই এক প্রফেশনে থাকবে তা না, আরো তো কর্মক্ষেত্র আছে। তো মানুষদের, যেমন মনে করেন যে আবার আমি শিখলাম, সবাই তো হ্যাঁ, সাকসেসফুল হয় না। কিন্তু আমি ওখানে করলাম না। হ্যাঁ, আমার যেটা পার্সোনাল বিজনেস আছে, আমি আমার বিজনেসটা ডেভেলপ আবার কিন্তু এই করলাম, যে আমি মানুষ আমি দিন দিন গেলাম না। অনলাইনের প্রতি ধাবিত হচ্ছে, নিজেদের মানে মার্কেটিং গুলো অনলাইনে করার জন্য চেষ্টা করতেছে, এজন্য আবার কিন্তু বায়ারও বাড়তেছে, এটা ঠিক আছে। এখন সব বিজনেসেরই তো মার্কেটিং দরকার। এমন কোন বিজনেস আছে যার মার্কেটিং ডিজিটালি করায় না? সেক্ষেত্রে বিজনেসের সংখ্যা তো বেশি, এই কারণে তবে সেলার কমই তবে আছে। কম্পিটিশন অনেক প্রচুর অনেক বিজনেস, এত বিজনেস মানে মানে সবচেয়ে মাথা নষ্ট কম্পিটিশন হয়ে যাবে। অনেক বেশি, সব মার্কেটে কম্পিটিশন আছে তো, কম্পিটিশন। এটাই আছে। এখন মনে করেন এই এটা কম্পিটিশনের স্কিলস মধ্যে, যা ভালো হবে বেশি তার ডিমান্ড থাকবে ভালো। হ্যাঁ, যাদের হচ্ছে পারফরমেন্স ভালো, আর যার মার্কেটিং ভালো থাকবে নিজের ম্যাম, স্কিলস একটা নিয়ে। কথা, এটা হচ্ছে এই যে বিভিন্ন গ্রুপ আছে না ফেসবুকে, হুম, ওখানে মানে যখন মানুষেরা পোস্ট করে, তখন ওখানে বলেছে মানে 1 বছর হচ্ছে কাজ পাচ্ছি না, 2 বছর, ওনারা কি মানুষকে ডিমোটিভেট করার জন্য বলে নাকি এমনিতে এগুলো? না পায় না, কত মানুষ আছেন না। সবাই কি রাইট ওয়েতে কাজ করে বলেন? সবাই কি এটা রাইট হলো ওয়েতে ইয়ার যায়? উপরে। কাজ না, পাচ্ছে আপনার ভালো না, করে ভালো করে ইয়ে করলে 1 বছরের মধ্যে তো কাজ পাওয়ার কথা এটা। আমার কথা। কিন্তু ওনারা হয়তো বা মানে মানুষ ওখান থেকে চলে আসার জন্য বলে মনে হয়। না, এটা বলে তা না, আসলে তারা আমি জানি অনেকে না ঠিক, আমি বুঝতে ঠিক মতো জানি না, সাজানো থাকে না এই জন্য আমি ঠিক জানি না, পারে বাট না, আমার মনে অনেক হয় কারণ থাকে। হতাশা থেকেই বলে। তবে কি মিস, একবার হ্যাঁ, যদি পেয়ে যান, হ্যাঁ, আপনারা তারপরে কিন্তু আর সমস্যা হবে যখন না। শুরু করছিলেন তখন কি এরকম কথাগুলো মানে ছিল তখন? এমনি তো কম্পিটিশন তো সবসময় থাকে সব জায়গায়। আহ, তখন কি এরকম কথাগুলো ছিল মানে কাজ পাচ্ছি না, বা আপনি তো এমনি বলছিলেন মনে হয়? এটা তো থাকবেই, থাকবে না কেন? যেমন আমরা আমাদের যে গ্রুপ ছিল বা যা ছিল, সবাই সবাই কি কাজ পেয়েছে? অনেকে তো কাজ পায় না, যে আপু কাজ পাচ্ছি না বা কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? দেখা যাবে যে আসলে ডেডিকেটলি ট্রাই করে না। কয়টা অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই তো করছিলাম দুইটা বা তিনটা এরকম। এরপর হ্যাঁ, এরপর ছেড়ে দিতে। কন্টিনিউ কানেক্ট থাকতে হবে, এটার সাথে কন্টিনিউ কানেক্ট থাকতে হবে, প্রতিদিন সময় দিতে হবে, সময় সবার দিতে সাথে হবে, যোগাযোগ জব রাখতে পাওয়ার হবে। জন্য চেষ্টা করতে হবে, ক্লায়েন্টদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে, তাদেরকে মেসেজ দিতে হবে, কনভিন্স করার ট্রাই করতে হবে। এই বিষয়গুলো তো থাকেই সবসময়, সবাই তো কাজ পাবে না। সাকসেস রেশিও কম কারণ হচ্ছে আপনার, সাকসেস রেশিও কম কেন বলেন? কারণ হচ্ছে না, মানুষের, ওয়াইফাই বিডি চালাতে কি ওয়াইফাই? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি মাকসুর আপু কি বলেছেন? আপু কি জানি বললো, মানে না থাকে না, আমার এটা ছিল। অ্যাটেন্ডেন্সে। না না ম্যাম, আমার একটা ইয়ে আসছিল, চাচু আসছিল, আমি বুঝতে পারিনি এদিকে সামনে ছিল সে। ওনার ছাত্র এসছে বলছে মনে হয় বাসায়। আচ্ছা, সমস্যা নেই, আপনি ভিডিও শুনলে বুঝে যাবেন বাকি বিষয়গুলো। আচ্ছা, ইভা আপু জয়েন হয়েছেন দেখি, আপু শরীর কেমন এখন? ম্যাম আছি, মোটামুটি ভালো আছি। আমি আসলে ম্যাম বেড বেড থেকে জয়েন হয়েছে। ও আচ্ছা, থাক, আপনার কথা বলতে হবে না, আপনি ক্লাসটা খালি শুনছেন, তারপর তো শুনলেই হবে। বলা, ভয়েসে অনেক দেখতাম যে অনেক না, ইয়ে অবস্থা, ওই ওই রিলেটেডই মানে শুনছেন। ভয়েসই চিনা যাচ্ছে না।
খুব খারাপ অবস্থা আপুর, দোয়া করি আমরা সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। উম, আচ্ছা, তো এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আজকাল লং করছি না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সিরিয়াল নাম্বার 2, 3, 4, 4 তো ছিল, 3 তো ছিল মনে হয় না? না, ছিল না ওনারা। ও 3 আজকে আসেনি, 4 ছিল, নিশাত আপু ছিল নাকি? 5, এখনো। ইয়েস ম্যাম। 6, ফোর ছিল তো মিস, ফোর ছিল। হ্যাঁ 4 দিয়েছি, 8, ইয়েস ম্যাম। ম্যাম 6 6। 10, 11, 11 ম্যাম দেখুন দিয়ে দিয়েছে। দেখলাম, 12, ম্যাম আমি 12। ইয়েস ম্যাম। হ্যাঁ দিয়েছি আপু। আচ্ছা, তোমার আপু কি বলছিল? নেট প্রবলেম। আচ্ছা, অ্যাকসেপ্ট করা হবে, সমস্যা নাই। 10, 11, ওকে, দেন হচ্ছে আছেন 16, 16 19 মিস। আছি। 7, 17। 17, 13 আছেন, হ্যাঁ 13 আপু আছেন, দিয়েছি। 17 আছে, তারপরে 18। 18 মিস তালাবাই নাই। নাই, তালাবাই তো থাকে মোটামুটি, গত ক্লাসে ছিল না কেন জানি। ওনার আলাদা ওই যে আপনি বিয়ে খেতে গেছে এখন আসে নাই তো, ওনার বন্ধুর এখানে বিয়ে একটা গেছে। বলতেছেন। ওনার বন্ধুর বিয়ে। আচ্ছা, বিয়েতে ব্যস্ত। আচ্ছা, 2, 3 আসে নাই, 2, 3 তো রেগুলার থাকে। আচ্ছা যাই ম্যাম হোক একটু আমরা, কথা বলবো। হ্যাঁ বলেন, ম্যাম আমার একটা কথা ছিল। বলেন, একজন একজন বলেন। আমাদের ম্যাম আমাদের ক্লাসগুলোর টপিক কোনটা, কোন ক্লাসে কোন টপিকের উপর হয়েছে এটার স্ক্রিনশটটা একটু গ্রুপে দিয়ে দিলে সুবিধা এটার হয়তো। লিস্ট আপনাদের কাছে আছে, আপনাদের এই যে এক্সামের এটার লিস্ট নাই, এই যে এক্সামে কোনটাতে কত কে পেয়েছে, আমি দিয়ে দিব। ওই যে জরুল মজুমদার ভাই দিয়ে দিবে, হ্যাঁ নিয়ে নিন কোন ক্লাসে কোনটা আমার হয়েছে। কাছে লিস্ট আছে, আমি 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 দিয়ে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, দিয়ে দিন। হ্যাঁ ইভা আপু বলেন। যে অ্যাসাইনমেন্টটা আমি কালকে রাতে সাবমিট করছি, কিন্তু ম্যাম ডিউ ডেট পার হয়ে সমস্যা যাওয়ায় নেই, হ্যান্ড এক্সাম ইন এটা, করতে পারিনি। জি এক্সাম জি এটা। ম্যাম। হ্যাঁ জি ম্যাম, আচ্ছা দেখবো। হ্যান্ড ইন আপনারটা, করতে পারিনি, আমি কমেন্ট আপনারটা করে দিছি। তোমাপুরটা কমেন্টে আছে, আপনারটা তোমাপুরটা আমি ম্যাম দেখি। আমারটা হচ্ছে যে আমার অ্যাসাইনমেন্টটা কমেন্টে দিয়েছি। হ্যাঁ আমি কিন্তু আপনাদের, ঠিক টাইমেই করে ফেলেছি। ওই যে আমার মানে কোনো কারণে হয়তো ওখানে দেওয়ার পরে আবার সাবমিট করার পর একটা হ্যান্ড ইন দিতে হয় মনে হয়। ওটা সাইন হয়তো, ইন করেন প্রচুর নাই মনে হয়। হ্যাঁ ওটা হয়তো বা দেওয়া হয়নি, কিন্তু আমি টার্নিং। আপনি তো যখন অ্যাসাইনমেন্টের ইয়েটা ক্রিয়েট করার নেই তখন আমি বলছিলাম আপনাকে, আমি তখনই রেডি করে ফেলছি অ্যাসাইনমেন্টটা। আচ্ছা সমস্যা নাই, আপনাদের বলে তিনজনেরটা লাভ আমি নাই, কমেন্ট সব থেকে, একটা নেওয়া ঠিক হবে না, সিনিয়র মানুষ। হ্যাঁ, সিনিয়র মানুষের এই টাইপের ভুল করা ঠিক না। হ্যাঁ এটার জন্য নেগেটিভ মার্কিং হবে না। হ্যাঁ, আমরা যারা জুনিয়র মানুষ আছে যে আপনার নতুন শিখতেছি, হ্যাঁ আমাদের জন্য স্যাক্রিফাইস আছে। এখন মনে করেন এই দুঃখের কথা বললে বলে শেষ করা যাবে না, যেমন হচ্ছে একটা ব্যাচের ওদের হচ্ছে লেভেল 3 শেষ হলো, তো এখানে 2-3 জন পাবলিক এখনো আপনার গুগল ফাইলের অ্যাক্সেস দিতে পারছেন না। এখন আপনারা 3-4 মাসের কোর্স করে যদি আমাকে একটা গুগল শিট বা একটা গুগল ডক ফাইলের অ্যাক্সেস যদি দিতে না পারেন, তাহলে এর থেকে তো মনে করেন দুঃখজনক কিছু নাই, বুঝছেন? তো এইরকম এরকম প্রবলেম, লজ্জার আর কিছু তো নাই। সেক্ষেত্রে কি বলবো বলেন, এরকম ঝামেলা করে যে আপনার গুগল, তাদেরকে জানানো হয়েছে এবং এক্সামের ফাইল এটা, এক্সাম, তাদের থার্ড মিড এক্সাম চলছে, সেই ফাইল দিতে পারছে না, তাদেরকে জানানো হয়েছে, জানানোর পরে ক্লাসে বলা হয়েছে, তারপরে আমাকে কমেন্ট করছে ম্যাম শেয়ার করেছি, অ্যাক্সেস দিয়েছি, অ্যাক্সেস দিয়ে যে লিঙ্ক দিয়েছে সেম, সেই লিঙ্কও সেম অবস্থা। তাহলে ওই যে ওর আছে কাছে তাদের, ওই মেসেঞ্জারে কি নক জি জি, বোঝা যাচ্ছে না ভাই কথা, তো ওই যে তাদের কাছে বলে দেবো যে ফ্রিল্যান্সিং মেসেঞ্জারে বাদ তো নক দিয়ে, দেয় নাই? ফ্রিল্যান্সিং বাদ দিয়ে দিতে ম্যাম বলবো। আমার ফ্রিল্যান্সিং একটা বাদ দিয়ে মানে দিতে ওর বলবো, কাছে কারণ স্টুডেন্ট ফ্রিল্যান্সিং থাকতে হবে আপনি না। মেসেঞ্জারে নক। ফ্রিল্যান্সিং যদি করতে চায় মিনিমাম এক একটা ক্লাসের ভিডিও যদি 15 বার করে দেখতে পারে, দেখে যদি এক্সপ্লোর ম্যাম, করতে পারে আমারটা 15 বার, এটা আমারটা তাদের হচ্ছে টাস্কেও আমি তো আছে। আমি ওই যে আমি এডিট করি তো, এরপর ওখানে সাবমিট করার আচ্ছা পর আমি। আপনারটা সমস্যা নাই, আপনার ওইটা মেজর কিছু না, ইস্যু না, আমি বলতেছি আর কি যে কত মেজর যে ইস্যু করে রাখে শ্রেণীরা, আপনারটা তো মেজর ইস্যু না, কিন্তু ওই যে তাদের কাছে এই সাজেশন দেওয়া হবে, আজকে তাদের লাস্ট ক্লাস, যারা অ্যাক্সেস দিতে পারছে না তারা হচ্ছে আমার ভিডিওটা যদি 15 বার দেখতে পারেন, এক একটা ভিডিও 45টার মতো ভিডিও আছে, 15 বার দেখতে পারলে তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন, আদারওয়াইজ আপনাদের ফ্রিল্যান্সিং করতে হবে না, বিদায় দিয়ে দেন এখানে। বাট লেভেল 3 পর্যন্ত ঠিকই গেছে, 10-এ 2-এ
ঠিকই গেছে, কিন্তু আপনার অ্যাক্সেস দিতে পারেন না। আবার অথচ আগের এক্সাম গুলো তো অ্যাক্সেস দেয়া লাগছিল, সেগুলো কিভাবে দিয়েছে আল্লাহ মাহবুব জানে। জানি না কি অবস্থা। আমি ওরা হলো ওই যে তালহারের বন্ধু আর কি। জি। ওরা হলো তালহারের বন্ধু আর কি, ওই যে তালহারের মতো ওই যে বিয়ে, ওই আপনি বিয়ে খাইতে যায় আর আস্তে আস্তে লেট হয়ে যায়। বুঝেছি। না, লেট হয় ওটা একটা বিষয়, লেট না তাদের তো লেট হয় না, তারা না, তো। চাইলে কিন্তু সবকিছু করা যায়। এই যে আমারটা আমি বলতেছি, কিন্তু আমার এত সবকিছু মিলাই, রান্না বান্না করি, তারপর আমার সামনে পরীক্ষা আছে, তারপর বাচ্চাদের পরীক্ষা, যাদেরকে পড়াই, সবকিছু মিলাই আমিও কিন্তু মানে ইন টাইমে সবকিছু করে ফেলার জন্য চেষ্টা করি। তো চাইলে কিন্তু পারা যায়, এটা হ্যাঁ, হ্যাঁ, অবহেলা অবশ্যই আর কি। অবশ্যই পারা যাবে, কেন পারা যাবে না। আমি ম্যাম কিভাবে আজকের ক্লাসে কি অ্যাসাইনমেন্ট আছে? আজকের ক্লাসে অ্যাসাইনমেন্ট নাই, জাস্ট খাচ্ছি কিছু ডেটা, মানে মেইল কালেক্ট করে রাখবেন, আগামী ক্লাসে থাকবে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে। নেক্সট ক্লাসের জন্য হ্যাঁ ম্যাম একটা একটা অ্যাসাইনমেন্ট প্রশ্ন আছে, ছিল। ওই জিনিসটা আপনাকে একটু জোরে কথা বলতে হবে, এইটাই অ্যাসাইনমেন্ট হিসাবে। আমি আপনার থেকে জোরে কথা বলি, আপনি শুনতে পান না? আপনার নেটওয়ার্কের প্রবলেম। আপনার আস্তে আস্তে কথা বলবো আমি। আর গ্রুপের মধ্যে দেখলাম একটু করে কি একটা কথার জন্য জানি একটু বাড়াবাড়ি হলো মনে হয় জন্মদিনদার ভাইয়ের সাথে। আইসাপুর। আচ্ছা আচ্ছা। এইটা এইটা হয়, মানে কেউই এইটা হয় না, নিয়ে হয়। দুইজন বলতেই আছে বলতেই আছে। আচ্ছা, এমন কিছু করবেন না। এই জন্য ওখানে গ্রুপটা ঢুকিয়ে কিন্তু নেই শোনেন, এখন। আমি আপনাদেরকে একটু বলে রাখি, গ্রুপটা কিন্তু মনে করেন আমি আছি গ্রুপে, ঠিক আছে, সাথে ইশিকনের কিন্তু অনেকগুলো আপনার সাপোর্ট টিমও অ্যাডেড। এবং আমাদের কিন্তু পলিসিতে বলাই আছে যে গ্রুপে কিন্তু ইররিলেভেন্ট কোনো মেসেজ দেওয়া যায় না। আমি জানি না, আপনাদের সব মেসেজ তো আমার দেখা হয় না। কোনো জ্ঞানজাম কারোর সাথে যেটা বলতেছেন এগুলো তো করাই যাবে না, না এগুলো না না, করা আমি যাবে না। সেগুলো এবং না। ইররিলেভেন্ট কথাবার্তাগুলো বলবেন না না, না না বলাই না, ভালো, দেখা যায় যে। ইলেভেন আমি কিছুই না, জাস্ট জাস্ট একটা আমি বলছিলাম যে ওই যে এই আচ্ছা, যেটাই হোক, কথা না আমাকে তো বললে কথা বলতে হবে, মার্কাটা, এটা সমস্যা নিয়ে, নাই, হ্যাঁ ওটা এই নিয়ে বিষয় উনি একটু থাকতে রাগ পারে করছিল, আপনাদের। তো এটাই। হ্যাঁ, আপনার এমনি পার্সোনালি সবাই সবার সাথে কানেক্ট থাকবেন, মেসেঞ্জারে পার্সোনালি কথাবার্তা বলবেন বেশি। আর মেসেঞ্জারে খালি যে কাজ রিলেটেড মেসেজ গুলাই দিবেন, তাহলে দেখা যায় যে মানে গ্রুপের পরিবেশ সুন্দর থাকে। প্লাস হ্যাঁ, বেশিক্ষণের ইম্পর্টেন্ট এখানে এগুলা জিনিসগুলো তো। এগুলা ইয়া হয় না, কোনো মার্ক হয় না যে না এই গ্রুপে কোনো আপনার অন্য রকম বিহেভিয়ার হয়েছে কিনা, এগুলো কিন্তু মার্কিং হয় গ্রুপগুলা। তো সেক্ষেত্রে এই জিনিসগুলা মনে করেন আমরা গ্রুপে না করে আপনারা পার্সোনালিতে আপনারা কতই ফোনে আপনারা কানেক্ট হচ্ছেন, মেসেঞ্জার হচ্ছেন, সেটাই রাখবেন, সেটাই বেটার। যেহেতু পলিসিতে আছে, আমরা পলিসি কেন ব্রেক করবো, তাই না? আমাদের গ্রুপের রেপুটেশন কেন আমরা নষ্ট করবো? আপনি হয়তো ভালো কথাই বলছেন, লাইক এমন আছে যে অনেকে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করেন, এই জিনিসগুলো কিন্তু না করে। এই জিনিসগুলো কিন্তু আমি দেখি অনেক মেসেঞ্জার গ্রুপে যে শেয়ার করে নিজেদের বিভিন্ন ধরনের ইউটিউবের, যেটা নিজেদের বোঝা যায় না, বিভিন্ন ধরনের নিউজ রিলেটেড ইউটিউবের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক শেয়ার করে, এগুলো কিন্তু না করা হয়, যে না এগুলো বাট যদি আপনার কাজের সাথে রিলেটেড হয়, সেক্ষেত্রে ঠিক আছে, এটা অন্যরা জানলো, ঠিক আছে। কিন্তু হচ্ছে এমন কিছু না যেটা হচ্ছে আবার ওটা নোটিস করে এই শিখন সাপোর্ট টিম, এটা যেন না হয়, ঠিক আছে? তাহলে আর প্রবলেম নাই। আচ্ছা, এমনি শেষ করবো। নিজেদের হ্যাঁ, নিজেদের কোনো ইয়ে হলে তো শেয়ার করা যায়, মনে করেন আমাদের অ্যাকাউন্ট আছে, এগুলো শেয়ার হ্যাঁ, করলে হ্যাঁ, এগুলোতে সমস্যা একজন নেই, আরেকজনকে ফলো দিলেও, এগুলো সমস্যা নেই। লাইক আপনি একটা সাবস্ক্রাইব গান করলো, শেয়ার করে দিচ্ছেন ফেসবুক থেকে, একটা গান বা একটা কৌতুক, একটা গল্প অনেকজন না আমার না, এগুলি এরকম এগুলি ঠিক না, এগুলি ঠিক না, একদম যেটা এগুলো আমাদের করে, কোর্সের সাথে অনেকেই করে, রিলেটেড। অনেকেই করে এগুলো এগুলো এই কারণে বলছি যে এই জিনিসগুলো আপনারা করেন না, বাট যেন না হয়। বা অন্য ধরনের কথাবার্তা আমরা পার্সোনালি বলবো, সবাই তো সবার সাথে মনে হয় ফেসবুকে কানেক্ট আছেন, তাই না? ফেসবুকে জি। এগুলো বলবেন নিজেরা নিজেদের মতো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু ওকে আলাইকুম। ম্যাম, সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।